শুভ সন্ধ্যা সবাইকে। আর আমরা যারা নর্থ আমেরিকায় আছি তাদের জন্য সবাইকে শুভ সকাল। গুড মর্নিং অ্যান্ড গুড ইভনিং, গুড ডে। আজকে আমরা নতুন একটা প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি, নতুন একটা ইভেন্ট বা একটা সিরিজ। আমরা যেটা বলেছি যে বর্ণমালা, ভাষা, জাতীয়তা ও পরিচয়। অর্থাৎ আমরা জানি সবাই যে বাংলাদেশে কমপক্ষে গভর্নমেন্ট হয়তো 40 কি 45টা নৃগোষ্ঠী বলবা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা কেউ আমরা বলার চেষ্টা করছি আদিবাসী, কেউ বলছে ক্ষুদ্র জাতিসত্তা যে নামে থাকুক না কেন আমরা বলবো যে বাংলাদেশে আমরা আরো অনেক বাঙালি ছাড়াও বাংলা ভাষী ছাড়াও আরো অনেক জাতি রয়েছে যাদের নিজস্ব ভাষা আছে, অনেকের নিজস্ব বর্ণমালা আছে। এইগুলা নিয়ে আজকে আমরা ডিটেলস আলাপ করবো। আজকে থেকে শুরু করছি এই প্রোগ্রামটা। তো আমাদের সাথে হাজির হয়েছেন বাঁধন আরেং দাদা, ময়মনসিংহ নেত্রকোনার আমাদের গারো সম্প্রদায়ের, গারো জাতির। আর পরে আমাদের সাথে আছেন জির কুং শাহু, বোম জাতির, আর আমাদের মণিপুরি কমিউনিটি বা মণিপুরি জাতির হলো আহিবাম রঞ্জিত। আপনাদের সবাইকে আমি আমাদের প্রান্তিক কথা ফেসবুক পেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই আমাদের এই অনলাইন ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। আর যারা দেখছেন তাদের সবাইকেও আমি নমস্কার এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা প্রথমে শুরু করার আগে আমি এইটুকু ভূমিকা হিসেবে বলে রাখি যে বাংলাদেশে আমরা যারা বিভিন্ন ভাষাভাষীর জাতি গোষ্ঠী আছেন অনেকেই জানেন যে বাংলাদেশের গভর্নমেন্টের বিশেষ করে গত কয়েক বছর আগে থেকে এখনো হয়তো সঠিকভাবে কি করা হয়নি, কিন্তু প্রাইমারি লেভেলে আমরা বলি প্রি প্রাইমারি বা প্রাইমারি লেভেলে ভাষা শিক্ষা পাশাপাশি বর্ণমালা শিক্ষারও একটা কি থেকে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করেছেন। ওটা বাঁধনদা আরো ভালোভাবে বলতে পারবেন। এর মধ্যে গারো আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, আর হলো সাঁওতাল মনে হয় এখনো ইন হয় নাই, সাদ্রি আছে সাঁওতালও করার কথা। তো আগামীতে আরো হয়তো আরো 5টা ভাষা যুক্ত হওয়ার কথা রয়েছে। তো যাই হোক আমি আর কথা বাড়াবো না, প্রথমে ওটা নিয়ে আমি মাঝে মধ্যে ইন দ্য মিন টাইম আলোচনার ফাঁকে ফাঁকে আমরা কথা বলে নিব। তো সবাই একটু আমরা 5 মিনিট বা 2-3 মিনিট আমরা নিজেদের একটু পরিচয় দেই, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। তো প্রথমে আমি জির কুং শাহু দাদার কাছে আছি। তো আপনি আপনার পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়ে তারপরে আমরা বাঁধনদার কাছে যাব, তারপরে রণজিৎ সিংহের কাছে যাব, আহেইবাম রঞ্জিতের কাছে যাব। তো দাদা হ্যাঁ, নমস্কার সবাইকে। আমার নাম জির কুং শাহু। ওকে, আমি বাংলাদেশের সবচাইতে বোধহয় কম, সবচাইতে না হলেও অতি কম সংখ্যক বম সম্প্রদায়ের। ধন্যবাদ। আচ্ছা, এরপরে বাঁধনদা। নমস্কার, শুভরাত্রি, ওয়ালনাম। আমি বাধন আরেং, আমি গারো আদিবাসী। আমার বাড়ি শেরপুর। আমি মূলতই গারো ভাষা এবং সংস্কৃতি নিয়েই কাজ করি, এটাই আমার মূল কাজ। আমরা অনেক আগে বলতে মিনিমাম 10-15 বেশি হবে মনে হয়, প্রমোদের সাথে কাজ করছিলাম ভাষা এবং সংস্কৃতি নিয়ে। আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাদুঘর আরো কোথায় জানি আমরা প্রোগ্রামও করেছে, এবং আমার দু একটা লেখা কথা নামে যে একটা জার্নাল ছিল ওখানে বেশ কয়েকটা ছাপা হয়েছে। আমরা কথা বলতে বলতে আর বাকিগুলো জানবো। থ্যাংক ইউ। এরপরে রণদা। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ সকাল। আমি যারা এই মুহূর্তে মণিপুরি মিরর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি যারা দেখছেন এবং শুনছেন সকলকে আমি অভিবাদন এবং নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি। আমি রঞ্জিত কুমার সিংহ, মূলত আমার যে পুরো নাম সেটা হলো রঞ্জিত কুমার সিংহ। তো আমি সাধারণত একটু আমার পরিচিতিটা আছে এইভাবে মণিপুরি সমাজের ভেতরে আহেইবাম রঞ্জিত নামে, সেই জন্য আমার নামেই লেখা আছে বর্তমানে আহেইবাম রঞ্জিত। তো আমি
মণিপুরী সম্প্রদায়ের হয়ে আজকের এই যে বিষয় আছে সে বিষয়ে আমি কথা বলবো। আমি আমার জন্ম সিলেট জেলায়, বৃহত্তর সিলেট বিভাগে এবং মৌলভীবাজার জেলায়। বর্তমানে আমি একটা শিক্ষকতা করছি, একটা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছি। তো সবাইকে কথা বলার ফাঁকে ফাঁকে এর মধ্যে আমি আমার পরিচয় বা অন্যান্য কাজকর্মগুলো একটু তুলে ধরবো আর কি। তো নমস্কার। থ্যাংক ইউ সবাইকে। আবারও আমাদের মূলত আমরা ২ টা কিতে আমি কাজ করছি, আমরা শেয়ার করছি। সেটা হলো প্রান্তিক কথা এবং মণিপুরি মিরর। মণিপুরি মিররটা শুধু মণিপুরীদের জন্যই, যদিও আমরা নামটা লিখেছি বা আমরা কাজ করার চেষ্টা করছি। কিন্তু এখন থেকে আমি মণিপুরি মিররের বাংলা ভার্সন সাইটও শুরু করছি। ওইখানে শুধু মণিপুরীদের না, বাংলাদেশের আদার যে আমাদের যে জাতিগোষ্ঠী আছে ওনাদেরকে নিয়েও আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করব। খবর বা আমাদের নিউজগুলাও আমরা প্রচার করব। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রবন্ধ, তারপরে হলো সাহিত্য, শিল্প, সংস্কৃতির সাথে যে জড়িত লেখাগুলো আমরা প্রকাশ করা, পাশাপাশি অনলাইনের ইভেন্ট পর্যালোচনা করা আমরা চেষ্টা করব। তো যাই হোক, আমরা প্রথমেই আমি বাঁধনদার কাছে আবার যাব, কারণ জির কুং শাহ একটু ব্যস্ত আছেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মূল আচিক ভাষা বা আমাদের গারো ভাষার সাথে দিকে যাওয়ার আগে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই যে আদিবাসীদের ভাষা বলি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা বলি বা ক্ষুদ্র জাতিসত্তার ভাষা বলি, আমি এক কথাই বলবো যে বাংলাদেশের বিভিন্ন ভাষা, হ্যাঁ, বাংলা ছাড়া যে বাংলাদেশের যে বিভিন্ন ভাষাগুলা যে আছে ওইটার একটা সামগ্রিক চিত্র, যে পঠন পাঠনে, তারপরে হলো চর্চায়। কারণ আপনি এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, যদিও আপনার কনসেন্ট্রেশন আঞ্চলিক ভাষা বা কোচ বা হাজং ভাষা নেই, তারপরেও আপনি বিভিন্ন সভা সেমিনারে, তারপরে আপনার আমাদের এই যে জাতিসংঘের কি বলে যে দশক, হ্যাঁ, আদিবাসী ভাষা নিয়ে যে 2022 to 2032 পর্যন্ত, ওইগুলো নিয়ে একটু আলোকপাত করবেন সংক্ষিপ্তভাবে। ধন্যবাদ। বাঁধনদা। অনেক অনেক ধন্যবাদ প্রমোদকে এই সুন্দর সুযোগ তৈরি করার জন্য, এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় দুইজন দাদাকেও ধন্যবাদ। আমি ওনাদের ভালোভাবেই চিনি এবং আমার খুব শ্রদ্ধার মানুষ। ওনারা নিজ নিজ জায়গায় অনেক অনেক বেশি সুপরিচিত এবং শ্রদ্ধেয় মানুষ। তো ওনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, ওনাদের উপস্থিতিতে কথা বলে নিশ্চয়ই আমি নিজে আরো আলোকিত হতে পারবো এবং আমরা যে কাজগুলো করি সেইগুলো সম্পর্কে আরো বেশি জানার সুযোগ পাবো। তো প্রথমত, আমাদের দেশ বাংলাদেশ বহু ভাষা এবং সংস্কৃতির দেশ, আমি এইভাবেই বলি, এবং আমরা সবাই জানি এটাই। আমাদের দেশে সরকারিভাবে রাষ্ট্রীয় ডকুমেন্টে এখন 50টা জাতিগোষ্ঠী সংস্কৃতির নাম উল্লেখ করা আছে, বলা চলে স্বীকৃতি দেয়া আছে। আদিবাসী হিসাবে না হোক, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসাবে স্বীকৃতি দেয়া আছে। এটা সরকারিভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আমরা গত 2015 সাল থেকে 2019 সালের শেষ দিক পর্যন্ত প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণীর বাচ্চাদের জন্য 5টি ভাষাগোষ্ঠীর ছেলে মেয়েদের জন্য, প্রাথমিক পর্যায়ে ছেলে মেয়েদের জন্য শিক্ষা উপকরণ বা পাঠ্যপুস্তক তৈরি করার কাজ করেছি। আমার সৌভাগ্য ছিল আমাকে সেই উপকরণ তৈরি বা ম্যাটেরিয়ালস ডেভেলপারদের একজন করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছিল, মনোনয়ন করা হয়েছিল গারো ভাষায় কাজ করার জন্য। এই সুবাদে আমার কিছু অভিজ্ঞতা আছে সরকারিভাবে সরকারি মানুষদের সাথে কাজ করা, এবং এছাড়াও 2000 সালেরও আগে থেকে, বলতে গেলে আমার ছাত্র জীবনের শেষ দিক থেকেই আমি ভাষা এবং সংস্কৃতি নিয়ে কাজ শুরু করছিলাম। সেটা হচ্ছে
আমি মূলতই আমার প্রথম চিন্তা ছিল গারো ভাষা নিয়ে। যদিও তখন আমি গারো ভাষা সম্পর্কে খুব বেশি আমার জানা ছিল না। কিন্তু আমার ভেতরে একটা কাজ করছিল যে আমাদের ভাষা সংস্কৃতি একটা সমস্যার মধ্যে আছে। একটা হারিয়ে যাওয়ার পথে আছে। এটা নিয়ে কি করা যায়? তখন ছাত্র জীবন শেষ হওয়ার পর থেকেই আমি বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করছিলাম, চাকরি করছিলাম। আমি কোথাও চাকরি করে শান্তি পাচ্ছিলাম না, তৃপ্তি পাচ্ছিলাম না। তো এরই এক ফাঁকে কাজ করতে, করতে আমি আমার ভাষা সংস্কৃতি নিয়ে কাজ শুরু করতে থাকি। অনুসন্ধান করতে থাকি, পড়াশোনা করতে থাকি। এভাবেই ২০০০ সালে আমি চাকরি ছেড়ে একেবারে সোজা গ্রামে চলে যাই। গ্রামে চলে গিয়ে ভাষা এবং সংস্কৃতি নিয়ে কাজ করার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলে, যার নাম কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি, সংক্ষেপে সিডিএস। আমি এই প্রতিষ্ঠানের এখন সাধারণ সম্পাদক হিসেবে কাজ করি। তো এই প্রতিষ্ঠানের কাজই হলো গারো ভাষা, গারো ভাষার গারো ভাষা এবং সংস্কৃতি নিয়ে অনুসন্ধান করা, কাজ করা, মানুষজনকে জাগিয়ে তোলা। এবং আমরা আরো চিন্তা করি যে আমাদের ময়মনসিংহ এলাকায়, বিশেষ করে সে জেলায় কোচ এবং হাজংরা আছে। আমরা তাদের ওই দুই আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের সাথেও যোগাযোগ রাখতে শুরু করি। বিশেষ করে ছাত্রছাত্রী, যুবক যুবতীদের মধ্যে একটা জাগরণ আনার চেষ্টা করি ভাষা এবং সংস্কৃতি নিয়ে। এইভাবেই আমরা কাজ করতে থাকি। তো এইভাবে এক সময় আমরা সাধারণ মানুষদের সাথে আলাপ আলোচনা করার জন্য কর্মশালা, সেমিনার এগুলো আয়োজন করি। একটু আগে আমরা কথা বলছিলাম এসআইএল এর ব্যাপারে। ২০০০ সাল থেকে ৭, ৮, ৯ পর্যন্ত আমরা নিজেরা নানান ধরনের কাজ করছিলাম, লেখালেখি, গবেষণা, অনুসন্ধান এই জাতীয়। ৯ সালের প্রথম দিকে এসে আমি এসআইএল এর সাথে পরিচয় হই। এসআইএল আমাদের নানানভাবে সাহায্য করতে শুরু করে একসময়। বিশেষ করে গবেষণা এবং ভাষা নিয়ে কাজ করার জন্য কতগুলো টেকনিক্যাল বিষয়গুলো জানতে হয়। সেই বিষয়গুলো জানার জন্য আমাকে সাহায্য করে। তো এইভাবেই আমরা ভাষা বিষয়ক কতগুলো সায়েন্টিফিক্যালি কাজ করার জন্য যে নলেজ বা স্কিল দরকার, প্রাথমিকভাবে আমি বা আমার সাথে যারা ছিলেন আমরা কিছুটা রপ্ত করতে পারি এবং কাজ করি। এর মধ্যে আমি বিশেষ করে পত্র-পত্রিকায় লিখছিলাম গারো ভাষা এবং সংস্কৃতি নিয়ে। আপনারা হয়তো দেখেও থাকবেন। খুব দক্ষ না হলেও একান্তভাবে মনের তাগিদে, প্রাণের তাগিদে এগুলা করছিলাম। পত্র-পত্রিকায় লেখালেখি করছিলাম এবং দেশে বিদেশে নানান এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখছিলাম এবং এইভাবেই আমরা শিখতে থাকি। এরই পর্যায়ে আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান যারা ভাষা নিয়ে চিন্তা করে কাজ করেন তাদের সাথে যোগাযোগ রাখি। এভাবেই আমি এক সময় গণসাক্ষরতা অভিযানের সাথে পরিচিত হই এবং ওখানে আমরা বাংলাদেশের কয়েকটা আদিবাসী প্রতিষ্ঠান যারা নিজ নিজ ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করে তারা একত্র হই ২০১০ সালে। এইভাবে আমরা ২০১০ সালে এমএলএ ফোরাম, মানে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন ফোরাম নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলে, যেখানে আমাদের আহ্বায়ক ছিলেন দেশবরেণ্য কথা সাহিত্যিক, কথা শিল্পী সেলিনা হোসেন এবং আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের রাশেদা কে চৌধুরী এবং ওনার প্রতিষ্ঠান। এইভাবে ধীরে ধীরে ইউনেস্কো, ইউনিসেফ, ব্র্যাক, কারিটাস আরো এইভাবে বড় বড় জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো একসাথে হই এবং আমরা যারা কমিউনিটি পর্যায়ে, গ্রাসরুট পর্যায়ে কাজ করি আমরা একসাথে হই। তো এইভাবে কাজ করতে করতে আমরা ধীরে ধীরে কতগুলো টেকনিক্যাল বিষয়গুলো প্রতিষ্ঠা করি, যেমন মাতৃভাষায় শিক্ষার জন্য কি করতে হবে, কি করা উচিত,
কি কি কাজগুলো আগে করা উচিত আমরা এগুলো নির্ধারণ করি, আলাপ আলোচনা করি এবং আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করি। মন্ত্রণালয় আমাদের ডাকে, আমাদের প্রতিনিধিরা গিয়ে কথা বলেন, আমরা ব্রিজিং প্ল্যান করি, কোনটা আগে কি করব না করব এগুলো আমরা ঠিক করি। তারপরে গ্রাসরুট পর্যায়ে মানুষজনকে জাগিয়ে তোলার চেষ্টা করি নিজের ভাষা সংক্রান্ত, এবং যাদের পাবলিকেশনস আছে মাতৃভাষা শিক্ষার জন্য বই তৈরি করা হয়েছে, সেই বইগুলো আমরা একত্রিত করি, সেইগুলো আমরা দেখি, পর্যালোচনা করি, আলাপ আলোচনা করি, নিজেদের মধ্যে পরস্পরকে উৎসাহিত করি, এবং এইভাবে আমাদের সাথে ও আদিবাসী প্রতিষ্ঠানগুলো যুক্ত হয়। এক পর্যায়ে 2014 সালের দিকে সরকারিভাবে কাজ করা শুরু, মানে পাঠ্যপুস্তক তৈরি করা শুরু কথা থাকলেও 13 সালে এটা সম্ভব হয়ে ওঠেনি, 14 সালে হয়ে ওঠেনি। 15 সালের প্রথম দিকে আমরা সেটা করতে পারি। মার্চের মাঝামাঝি দিক থেকে সম্ভবত বা প্রথম সপ্তাহে হবে আমরা কাজ শুরু করি কর্মশালা, এবং আমরা প্রথমেই 3-4 দিন আমরা ওই ওরিয়েন্টেশন নেই, কি করব না করব সেটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড একটা প্রতিষ্ঠান, আপনারা জানেন যে এটা নাকি প্রাইমারি পাঠ্যপুস্তকগুলো তৈরি করে। ওই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং আরো বেশ কিছু এনজিও পর্যায়ের বিশেষজ্ঞগণ ছিলেন। আমরা একসাথে বসে আলাপ আলোচনা করি এবং 3-4 দিন এইভাবে ধারণা নেওয়ার পরে আমরা মূল কাজে হাত দিই। অবশ্য এর আগেও আমরা ধাপে ধাপে একটা প্ল্যান তৈরি করেছিলাম, কি করব, কি করা, কোনটা আগে করা দরকার, কিভাবে করব, কারা কারা থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে। তো প্রথমত লেখক প্যানেল তৈরি করা হলো, তারপরে জাতীয় কোর কমিটি তৈরি করা হলো। জাতীয় কোর কমিটি যারা আমাদের অনেকটা পরিচালনা কমিটির মতো, কার্যকরী কমিটির মতো, আর ভাষা বলে যে লেখক প্যানেল তারা মূলতই হলো টেকনিক্যাল, তারা লেখালেখি, গবেষণা এবং পাঠ্যপুস্তক তৈরির মূল কাজটা তারাই করতেন। তো এইভাবে প্রত্যেকটা ভাষা থেকে 7-8 জন করে লেখক প্যানেল তৈরি করা হয়। এর মধ্যে একজন আপনার গ্রাফিক ডিজাইনার, একজন চিত্রশিল্পী, আর বাকিরা হলেন লেখক। এবং চিত্রশিল্পী, গ্রাফিক ডিজাইনার যা লেখকদের পরামর্শে তারা ওই নানান রকম ডেভেলপ বা চিত্র তৈরি করার কাজগুলো করতেন, এবং আমাদেরকে সব সময় এনসিটিভি সহযোগিতা দিতেন। আমাদের মধ্যে একজন সব 5টা গ্রুপ মিলে 5টা গ্রুপের জন্য একজন কোঅর্ডিনেটর ছিলেন, আবার প্রত্যেকটা ভাষা লেখক প্যানেলে একজন করে ভাষা কোঅর্ডিনেটর ছিলেন। তো যেভাবে যাতে করে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং সমস্যাগুলো চিহ্নিত করে, অথবা যা কিছুই করি না কেন আলাপ আলোচনার মধ্য দিয়ে কাজগুলো করা হতো পাঠ্যপুস্তক তৈরির জন্য। তো এটা আমাদের জন্য একটা অসম্ভব রকমের অভিজ্ঞতা ছিল যে আমাদের এতদিন আমরা শুনেছি আমাদের দেশে এত আদিবাসী আছে, কিন্তু আদিবাসী পণ্ডিতদের আমরা একসাথে করে দেখার বা কাজ করার সুযোগ হচ্ছিল। তো আমরা এই মাতৃভাষা শিক্ষা কাজটা করতে গিয়ে দেশের যারা শিক্ষা কাজের সাথে জড়িত, বিশেষ করে প্রফেসর, এনসিটিভি মানেই হলো প্রফেসর, তারা পণ্ডিত, তারা বিশেষজ্ঞ, তাদের সাথে আমরা কাজ করার সুযোগ পাই। তারা বিভিন্ন কলেজ থেকে পদায়নে এসে এনসিটিভিতে কাজ করতেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছিলেন। যেমন আমার মনে আছে, আমি খুব আমার শ্রদ্ধেয় মানুষ সৌরভ শিকদার, উনি ছিলেন আমাদের সাথে সার্বক্ষণিক ভাবে। আরো আছেন এইরকম আমাদের উপদেষ্টা পর্যায়ের ওনারা, তারপরে সরকারি পর্যায়ে তো ছিলই। তো এইভাবে আমরা পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ 2015 থেকে 2019 সালের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে শেষ করি। আমাদের প্রথম দিকে কথা ছিল 6টা ভাষার ছেলে মেয়েদের জন্য আমরা তৈরি করব,
কিন্তু দুর্ভাগ্য যে আমাদের আরো একটা কমিউনিটি ভাই সান্তাল, ওদের বর্ণমালা সংক্রান্ত একটু জটিলতার কারণে ওরা আমাদের সাথে আসতে পারেন নাই। অনেক চেষ্টা করেও ওনারা একমত হতে পারেন নাই ভাষা বর্ণমালা নিয়ে। কেউ চাচ্ছিলেন বাংলা, কেউ চাচ্ছিলেন রোমান, কেউ আবার বলছিল হুলচিকি। তো এই ৩টা বর্ণমালার কোনটা নেবে না নেবে এই বিতর্কের কারণে তারা শেষ পর্যন্ত আসতে পারেন নাই এই প্রথম ধাপে। তো এইভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী সামনে অর্থাৎ এই যে প্রথম ধাপে ৫টা ৬টা ভাষায় পাঠ্যপুস্তক তৈরি করা হলো, পরবর্তীতে ৫টা বা ৬টা, সম্ভবত ৬টা ভাষার জন্য পাঠ্যপুস্তক তৈরি করা হবে ছেলে মেয়েদের জন্য। তো এর মধ্যে আমি এখন নামগুলো বলতে পারবো না, আর বলাটাও মনে হয় আমার জন্য এখন একটু কঠিন। তবে ৫টা বা ৬টা হবে আর কি, তৈরি হবে। তো এই প্রসঙ্গে আমি একটু বলি, একটা প্রোগ্রামে ব্র্যাকের একটা অনুষ্ঠানে তখন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন মাননীয় মন্ত্রী মহোদয় নাহিদ, মন্ত্রী মহোদয় নাহিদ সাহেব, উনি বলছিলেন বাংলাদেশে যদি একটা শিশু যদি ভিন্ন ভাষা হয়ে থাকে তার জন্য তার ভাষায় শিক্ষা উপকরণ তৈরি করা হবে। তো এই কথার তাৎপর্য বা গুরুত্ব আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারি। সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিষয়টা চিন্তা করছিলেন, এবং আমরাও আমাদের জ্ঞান মেধায় দক্ষতায় যতটুকু এত না হলেও আমরা চেষ্টা করেছি সরকারকে সহযোগিতা করা, এবং যারা আছেন পরবর্তীতে তারাও নিশ্চয়ই এভাবেই কাজ করবেন। তবে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যখন একই ঘরে একই রুমে বিভিন্ন ভাষার মানুষজন বসে কাজ করছিলাম, সেটা এক অপূর্ব দৃশ্য ছিল এবং অভাবনীয় এক পরিবেশ সৃষ্টি করছিল, যে বিভিন্ন জ্ঞান, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন চিন্তা ভাবনার মানুষজন একসাথে হলে বাংলাদেশে কি তৈরি হতে পারে আর কি সুন্দর জিনিস সৃষ্টি হতে পারে আমরা উপলব্ধি করেছি। এবং তখন আমরা ভুলেই গেছি আমরা বিভিন্ন ভাষা সংস্কৃতির মানুষ, এবং এই স্বপ্ন নিয়েই আমরা আমাদের ছেলে মেয়েদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম, এবং আমরা সেটা করতে পেরেছি। এই জন্য এটা বলতে হয় ২০১০ সালে সরকার যে একটা জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেছিল, আমার কাছে আছে বইটা। ওখানে বলা আছে যে বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী, আদিবাসী ছেলে মেয়েদের, আদিবাসী শব্দটা লেখা আছে ওখানে, স্ব ভাষায় পড়াশোনার ব্যবস্থা সরকারিভাবে করা হবে, পাঠ্যপুস্তক তৈরি করা হবে, এবং শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, প্রয়োজনে অবকাঠামো তৈরি করা হবে, অর্থাৎ স্কুল তৈরি করা হবে। এও বলা আছে পার্বত্য এলাকায় যেমন ওই হোস্টেলের ব্যবস্থা, যাতে করে ছেলেমেয়েরা যাতায়াতের কোন রকম সমস্যায় না পড়তে হয়, তার জন্য হোস্টেল ব্যবস্থা করা হবে, এবং যদি প্রয়োজন হয় আমাদের সমতল এলাকার ছেলে মেয়েদের জন্য একই ব্যবস্থা করা হবে। এই বিষয়গুলো বলা আছে। তো এটার উপর ভিত্তি করেই আমরা আমাদের কথাগুলো বলেছি, যে এখনো বলছে আমরা উপকরণ তৈরি করেছি কিন্তু এখনো আমাদের শিক্ষক নিয়োগ হয় নাই। তো আমরা বলছি আমাদের এই পাঠ্যপুস্তকগুলি পড়াইবার জন্য সংশ্লিষ্ট ভাষার শিক্ষক নিয়োগ করতে হবে। এটা তো মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্যে আবার বলি, তৎকালীন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ডক্টর আফসারুল আমিন এমপি বলেছিলেন যে এই মাতৃভাষায় শিক্ষার বিষয়টা এখন যে কেউ চাইলেও সরকারের কোনো লোক এটা এড়িয়ে যাইতে পারবে না, কারণ এটি এখন সাংবিধানিক ভাবে স্বীকৃত, সংসদ দ্বারা স্বীকৃত, ৩৫০ জন সাংসদ দ্বারা স্বীকৃত, ২/৩ সংসদ সদস্যরা এই বিষয়টাকে স্বীকৃতি দিয়েছেন, যেন আমাদের আদিবাসী ছেলেমেয়েরা মাতৃভাষায় শিক্ষা লাভ করতে পারে।
এই জন্য সরকার পরিবর্তন হইলেও যদি সংসদ কেউ যদি পরিবর্তনও করতে চায় এই বিষয়টা, তাহলে সংসদে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে এটা পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ এটা মাতৃভাষা শিক্ষাটা এখন সাংবিধানিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। তো এমনই অবস্থায় আমরা কাজ শুরু করেছিলাম, এবং এখনো যদিও শিক্ষক নিয়োগ হয় নাই, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা হয় নাই, এবং এখনো মাঠ পর্যায়ে বইগুলো ঠিক মতো পড়ানো হচ্ছে না, বিশেষ করে সমতলে, আমরা বিশ্বাস করি, আশা করি সেইগুলো কার্যকর হবে। এই জন্য আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করছি, দাবি জানাচ্ছি, যেন একটা ওই স্কুলগুলোতে, ওই জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোতে এখনো কোনো চিঠি যায় নাই যে এই বইটা পড়াইতে হবে, এই জন্য শিক্ষক নিয়োগ করতে হবে, পড়ানোর ব্যবস্থা করার জন্য কোনো আদেশনামা বা ওই রকম নির্দেশনামা যায় নাই। তো আমরা এইগুলো বারবার বলছি, এবং কোনো এক মুক্তিযোদ্ধা জাদুঘর না, এই সাংবাদিক একটা সম্মেলনে আমি একটা বিষয় বলেছিলাম, আমাদের মাতৃভাষা শিক্ষা বিষয়ক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ রাখতে হবে। আমি এই বিষয়টা বলছিলাম। আপনারা হয়তো দেখবেন বিভিন্ন পত্রিকায় বিষয়টা খুব গুরুত্ব দিয়ে ছাপা হয়েছিল। কারণ যদি বাজেটে যদি না থাকে, ওই যে আমরা কয়েকবার যখন আমাদের কাজগুলো চলছিল তখন কয়েকবার বলা হচ্ছিল বাজেট না থাকার কারণে আমরা কাজ করতে পারতেছি না, বাজেট না থাকার কারণে আমরা এই দ্রুত কাজ আগায় নিতে পারছি না, এই জাতীয় কথাগুলো বলা হচ্ছিল। তো এই কারণে আমরা বাজেটে বরাদ্দ রাখার কথা বলেছে, শিক্ষক নিয়োগের কথা আবার বলছে, এবং আপনাদের কাছে অনুরোধ রাখছে আপনারাও আপনাদের স্ব জায়গায় এই বিষয়টা যদি বলেন, শিক্ষক নিয়োগের কথা, শিক্ষক প্রশিক্ষণের কথা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কথা, যাতে আপনারাও বলেন। এটা আমাদের ভাষা এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে মোটামুটি একটা সংক্ষেপে বলা হলো। তো আমি আরেকটু বলতে চাচ্ছিলাম যে আমাদের বর্ণমালা সংক্রান্ত কিছু জটিলতার কথা আমি সাঁওতাল ভাষার একটু ইঙ্গিত দিয়ে বলছিলাম। তো এরকম হয়তো আরো অনেক ভাষাই থাকতে পারে, তবে আমাদের সরকারের দিক থেকে এই ব্যাপারে উদারতা আছে, তাই সংশ্লিষ্ট ভাষার জনগণ। হ্যাঁ, বাঁধনদা, আমরা পরে আরেকটু আছে, কারণ আমরা আপনার যেগুলো শুনেছি ওইটা নিয়ে আরো ডিটেলসে আমরা আরেকবার আলাপ করব। আমরা একটু অন্য আলোচকদের কাছেও যাই। শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, তো আমরা এখন একটু কি বললাম যে আমাদের যে গভর্নমেন্টের বা বাংলাদেশ সরকারের কি থেকে কি আসছে ওইটা নিয়ে আমরা কিছুটা জানলাম। কি 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 বলে পর্যাপ্ত না হলেও যতটুকু গভর্নমেন্টের মাধ্যমে বা বাংলাদেশ সরকারের মাধ্যমে যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কি কি করা হচ্ছে বা আগামীতে কি করা হবে, ওইটার একটা সামগ্রিক একটা চিত্র পেলাম। আমরা আশা করছি খুব শীঘ্রই আরো ৫টা বা ৬টা যে ভাষাগুলোর কথা বলেন ওইগুলাও চলে আসবে গভর্নমেন্টের কিতে। তারপরেও আমি যেটা বলতে চাচ্ছি যে ওইগুলা এখনো মানে কি না, পর্যাপ্ত না, বা ওইটাকে আরো আপনি যেটা বলছেন যে বাজেটের কথা আরো অনেক ভিতরে কথা থাকতে পারে, ওইটা নিয়ে আমরা ডিটেইলস আলাপ করব। এখন আমরা একটু জির কুং শাহু দাদার কাছে যাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার যদি নাম উচ্চারণে যদি কোনোভাবে যদি কি হয় আমাকে ক্ষমা করবেন দাদা। তো আপনার কাছে আপনার ওই যে বম ভাষা নিয়ে এবং আপনার যে কাজগুলো, আপনার কয়েকটা কাজও করেছেন ওইটা নিয়ে, ওইগুলা নিয়ে একটু বলবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনার সাউন্ডটা একটু কি করা হচ্ছে অশোনে, আপনি দেখেন তো কথা বলেন শোনা যায় কিনা? একটু দাঁড়ান। আচ্ছা, আচ্ছা, ফাঁকে আমরা তাহলে একটা কাজ করি, আমরা রণদার কাছে যাই। যেহেতু উনার একটু সমস্যা আছে। দাদা কি আসছেন না দেরি হবে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার কাছে যাই, আমরা আপনার কথাগুলোও শুনি। এখন আপনার এই যে বাঁধনদা একটু আগে বললেন যে বাংলাদেশের বিভিন্ন মানে গভর্নমেন্টের পক্ষ থেকে, বা সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে হোক বা বিভিন্ন মন্ত্রণালয় থেকে হোক, এই যে কিগুলো নেওয়া হচ্ছে। তো এখানে আমি যেটা আশঙ্কা করছি বা আমরা যেটা আশঙ্কা করছি যে আ আ যে জাতিগোষ্ঠীর মধ্যে যাদের জনসংখ্যা হয়তো খুবই কম,
এদেরকে এই কীতি নিয়ে আসাটা হয়তো অনেক দেরি হবে বা আজও আনবে কিনা বা এই সেইম কীতি কি হবে কিনা। তো যাই হোক, তো এ ব্যাপারে আপনার মতামতটাও দিবেন। পাশাপাশি বং জাতির যে ভাষা বা ওইটার বর্ণমালা যদি থাকে আর না থাকলে আমরা কোন অ্যালফাবেট বা কোন স্ক্রিপ্টটাকে আপনারা ব্যবহার করছেন, ওটা নিয়েও একটু সংক্ষিপ্তভাবে একটু বলবেন প্লিজ। তো ধন্যবাদ, শুভ সন্ধ্যা। ভাষা রক্ষার স্মৃতিবাহী মাসে প্রমোদার সৌজন্যে বাংলাদেশে অতি স্বল্প সংখ্যক বোম যে জাতিগোষ্ঠী তাদের ভাষা বর্ণমালা সম্পর্কে কিছু বলার আমার সুযোগ হয়েছে, তো তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। ভূমিকায় আপনারা বলেছেন বাংলাদেশ বহু ভাষার বহু সংস্কৃতির দেশ এবং তাদের মধ্যে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বোমও বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি এবং বান্দরবান এই দুইটি জেলাতে ৭০টি গ্রামে বম জনগোষ্ঠী বসবাস করেন। তাদের সংখ্যা নিয়ে গভর্নমেন্টের যে সংখ্যা সে সম্পর্কে আমরা সন্তুষ্ট নই। এই 2011-তে বোধহয় আমাদের যুব সংগঠন তাদের নিজেদের উদ্যোগে তারা লোক গণনা করে 12,500 কত যেন পেয়েছে আর কি, খুব কম সংখ্যক। এবং এই কম সংখ্যক মানুষের ভাষা, আমি তো বলি যে এই ভাষাটা কিভাবে যে টিকে আছে সেটি হলো দুনিয়ার মধ্যে বোধহয় একটা আশ্চর্য, সপ্তাশ্চর্য বলে না, ওই রকমেরই আমার কাছে মনে হয়। কারণ এই ভাষার ব্যবহারকারীরা গহীন অরণ্যে বসবাস করেন, বলা যায় আইসোলেশনে বসবাস করেন। তার পৃথিবী খুবই ক্ষুদ্র, তার যে অরণ্য, তার যে গ্রাম বা পাড়া আমরা বলি, সেই গ্রাম অতি ক্ষুদ্র এবং দুর্গম, এবং সেই গ্রাম থেকে তার জীবিকার যে জুম ক্ষেত, তার গ্রাম, তার পাড়া এবং তার জুম ক্ষেত দূরত্ব হয়তো বা 1.5-2 ঘন্টা, এইটুকুর মধ্যে তার হলো বিচরণ। এইটুকু এই দূরত্বের মধ্যে, সীমিত পরিসীমার মধ্যে বিচরণকারী লোকেদের ভাষা শব্দের ভান্ডার কি পরিমাণ হইতে পারে। তার পরিচিতির মধ্যে আছে গাছ, বাঁশ, পাহাড়ি পথ, অন্য কারোর সঙ্গে তো তার তো ইন্টারেকশন নাই। সেই মানুষগুলো তাদের যে ভাষা, সে ভাষা যখনই তারা লোকালয়ে আসে, অর্থাৎ হলো অর্থনৈতিক ক্রিয়াকর্ম যেখানে সম্পাদিত হয় সেইখানে তাদের যাওয়া যখন প্রয়োজন পড়ে, তখন আবার তাদের ভাষাটা ওই অরণ্যে তাদের মাচাং ঘরে রেখে আসেন। শক্তিশালী বা অর্থনৈতিক কর্মকাণ্ড প্রভৃতির অধিকর্তা যারা, সেই ভাষা কোন রকম মানে বেঁচে থাকার মতো, কোন রকম করে চলে যায় মতো তারা ব্যবহার করেন। সেই জন্য আমাদের ভাষাভাষী লোকেরা আমরা কিন্তু বাংলা কম পারি, আমাদের এলাকাটাও সেরকম। ভালো বাংলা প্রমিত ভাষা শিখবার জানবার সুযোগও আমাদের খুব কম। তো সেই ভাষা যে এখন টিকে আছে বা আছে, এবং এই ভাষার লোকেরা যে কথা বলে তাদের সংখ্যা তো হয়তো 1012 বা 15 মতো হবে। তো আশ্চর্যের বিষয়
যে এই ভাষাটা মাত্র আমাদের এই বাংলাদেশের সমাজে এসছে খুব সম্ভব 1918 পরে, যখন আমাদের স্বজাতি স্বগোত্রীয় মিজোরাম থেকে মিজোরা ধর্মপ্রচারকরা আমাদের এই বাংলাদেশের যেসব এলাকাতে গহীন অরণ্যে বনে জঙ্গলে বসবাস যেসব জায়গায় সেই সব অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসেন 1918 সালে, এবং তার পরবর্তীতে খুব সম্ভব যে 1920 বা 22-এর পর থেকে তাদের আনা বর্ণমালা বমরা ব্যবহার করতে শুরু করে। এই বর্ণমালাটা আবার 1849 খ্রিস্টাব্দে দুই মিশনারি রেভারেন্ড লরেন এবং রেভারেন্ড স্যাভিজ, এই দুই মিশনারি আইজলে বসে মিজোরামে বসে আমাদের এই জৌ জাতি গোষ্ঠীর জন্য এই বর্ণমালা রুমক বা লাটিন আকারে আমাদের জন্য প্রণয়ন করেন। সেই বর্ণমালাই এখন আমরা ব্যবহার করছি। তবে এই যে আশ্চর্যের বিষয় যে কথাগুলো বলতে চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এত কম সংখ্যক, এত কম মুখের যে ভাষাটা, এটার ব্যবহার আমার মনে হয়, জানি না অন্যরা কিভাবে নেবেন, পার্বত্য চট্টগ্রামের যে 11টি যে ভিন্ন ভাষাভাষী লোকেদের মধ্যে যদি সার্ভে করা হয়, আমার মনে হয় বমদের মধ্যে হলো তাদের নিজেদের বর্ণমালা এবং ভাষায় চর্চা সবচেয়ে বেশি। এবং আমাদের এই এত অল্প সংখ্যক মানুষের মধ্যে আমাদের ধর্মীয় কি সামাজিক বিভিন্ন সচেতনতার বিষয়াদি, স্বাস্থ্য সম্পর্কিত বই পুস্তক এর সংখ্যাও আমার মনে হয় যে পার্বত্য চট্টগ্রামে অন্যান্য জাতি গোষ্ঠীর চাইতে সবচাইতে বেশি। এবং আমাদের ধর্মীয় উপাসনাতেও আমাদের এই ভাষায় সবচেয়ে বড় কাজ আমি মনে করেছি যে পবিত্র বাইবেলটি বম ভাষায় অনুবাদ হওয়াটা, এই বিশাল কাজটি আমাদের পূর্বপুরুষরা করে গেছেন। এবং এরপরে আমাদের সামাজিক যে আইন, কাস্টমারি ল, যেটা একবার তো আমার মনে হয়েছে যে ওই আমাদের বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর মধ্যে তাদের নিজস্ব যে প্রথা রয়েছে, ট্রেডিশনাল যে ল, কাস্টমারি ল রয়েছে, সেগুলো তাদের নিজ ভাষায় যেন থাকে, সংরক্ষিত হয়। তখনই আমি বুঝছি যে শুধুমাত্র বমদেরই আছে তাদের নিজেদের ভাষায়। তো এটা আমার কাছে এটাও আশ্চর্য। আর আমাদের সভা সমিতি রেজলিউশন গুলো আমরা কিন্তু আমাদের নিজেদের ভাষায় লিখি, অন্য কোনো ভাষায়, বাংলায় আমরা লেখালেখি করি না। আর প্রেমপত্র আমাদের নিজেদের ভাষায় লেখা হয়। হিসাব, পারিবারিক হিসাব কিতাব, সংগঠনের হিসাব কিতাব, সমস্ত কিছুই হলো আমাদের এই বম ভাষায় লেখা হয়। আর সবচেয়ে বড় আমার ইয়া লাগে সেটা হচ্ছে যে কোনো অভিভাবক দেশ বা বিদেশে পড়াশোনারত তার সন্তানের জন্য কোনো টাকা পয়সা যখন পাঠান, 2-4টা লাইন বা কথা তো বলতে হয় যে বাবা এই মাসে তোমার খরচের জন্য এই পরিমাণ টাকা পাঠালাম। এই কথাটা কি পার্বত্য চট্টগ্রামের আরো অন্য 11টি জাতি গোষ্ঠী তারা কি হলো তাদের নিজেদের ভাষায় এই আদান প্রদান করেন? বোধ হয় না। আমার মনে হয় যে শুধু বোমরাই এটা করে। এইসব বিষয় চিন্তা করে আমার কাছে হলো খুব আশ্চর্য লাগে
যে এত ক্ষুদ্র, এত অল্প সংখ্যক মানুষেরা তাদের নিজেদের ভাষা এখনো কোনো না কোনো ভাবে হলো সংরক্ষণ করে চলেছে। এটা একদিক দিয়ে ভালো দিক। তবে আহ, এর এর বর্তমান চিত্র আশঙ্কাজনকভাবে হলো খারাপ। যেমন আমাদের বর্তমান ছেলেপেলেরা যখন লেখালেখি করেন, তারা লেখে আমাদের ভাষাই লেখে, কিন্তু আমাদের এখন হলো আমরা বেশ কয়েকজন খুবই সিরিয়াসলি কাজ করছি এটা প্রমিত ভাষা দাঁড় করানো যায় কিভাবে। যে যার মতো করে লিখছি, যে যার মতো করে তাদের সেগুলোর বানান, সেগুলোর হলো বিশেষ করে এই কদিন আগে আমি একটা বড় একটা কাজ আমি পেয়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের চার্চের কনস্টিটিউশন, সেটা হলো আমাদের বোম ভাষা। সেই বোম ভাষা থেকে আমাকে অনুরোধ করা হয়েছে বাংলা এবং ইংরেজিতে করার জন্য। যেহেতু আজকের পৃথিবী হলো সবার সাথে কোঅপারেশন, ফেলোশিপ, আন্ডারস্ট্যান্ডিং, পরস্পরের সহযোগিতা ইত্যাদির জন্য, শেয়ারিং ইত্যাদির জন্য বাংলা এবং ইংরেজিতে প্রয়োজন। তো আমাদের ভাষা থেকে যখন বাংলা এবং ইংরেজিতে করার চেষ্টা করছি, তখন বুঝতে পারি যে আমাদের ভাষার ব্যবহারের মধ্যে প্রমিত ভাষার বা একটা স্ট্যান্ডার্ড বলা অর্থাৎ হলো সাহিত্যের বা ওই লেখালেখির যে গুণমান সে সম্পর্কে আমাদের ভাবিয়ে তুলেছে। সেই জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, প্রমিত ভাষা বলি কি, তো একটা স্ট্যান্ডার্ডাইজেশন কিছু একটা করা যায় কিনা। তো এই কাজগুলো চলছে। আর এই কথাগুলো বলতে হয় যে আসলে আশঙ্কাজনকভাবে হলো বিপদাপন্ন যে ভাষা, তার মধ্যে আমাদের বম ভাষাও তালিকাভুক্ত। অচিরেই বোধহয় এটা হারিয়ে যাবার ভয়ের যে কারণগুলো আছে তার মধ্যে এক হলো জনমিতি। এত অল্প সংখ্যক মানুষের মুখের ভাষা কতদিন টিকবে? তার ইন্টারেকশন, তার সামাজিক যে বলয় এত ক্ষুদ্র। তো জানি না এটা তবে আমি আমার আলোচনাতে আমাদের এই ভাষার বিপন্ন অবস্থার এবং সেখান থেকে উত্তরণের উপায় সেই বিষয়ে খুব একটা আলোচনায় যাব না। সেই কাজগুলো আমার হলো বর্তমানে চলছে অন্যদের সাথে। সেগুলোর হলো আমার কাছে খুব একটা কি বলেছে সার সংক্ষেপ এখনো তৈরি করতে পারিনি। না দাদা, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো যে এই যে বললেন যে জনসংখ্যার দিক দিয়ে কম বা মানে হ্যাঁ, কিন্তু এত হাজার বছর ধরে বা এত শত বছর ধরে তো চলে আসছে জনসংখ্যা কম হলেও। এই নব্য বা আমরা যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এটা কেন হারিয়ে যাবে? এটা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? আমি এই ফাঁকে আরেকটু বলে নেই সবাইকে, আমাদের সাথে যারা আছেন, আহেইবাম রঞ্জিত দাদা আছেন এবং বাঁধন দাদা আছেন, ওনাদেরকেও বলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই আলোচনার মধ্যে আমরা সরাসরি প্রশ্ন করতে পারি। মানে আপনি জাস্ট থামিয়ে বা কি করে, আমি এই সুযোগটা নিচ্ছি। কারণ হচ্ছে আমাদের মধ্যেও যদি কোনো প্রশ্ন থাকে বোম জাতিগোষ্ঠী নিয়ে বা আমরা এর পরবর্তী সেশন এখন রণজিৎ আহেইবাম রঞ্জিত দা যখন আসবেন তখন ওনাকেও যদি কোনো কিছু জিজ্ঞেস করতে, তো আমাদের মধ্য থেকেও আমরা সরাসরি আমাদের এই প্যানেল থেকে যোগাযোগ করতে পারবেন। আর দর্শক আর যারা শুনছেন আপনারাও যদি কোনো কমেন্ট বা প্রশ্ন যদি করতে চান, কমেন্ট আকারেই কিতে লিখে দেন। তাহলে আমরা যে সংশ্লিষ্ট আলোচককে ওইটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো, ওনাকে জিজ্ঞেস করতে পারবো বা ওইটা নিয়ে ওনার কমেন্ট বা ওনার কিছু যদি জানা থাকে সেটা বলতে পারবো। তো যাই হোক, হ্যাঁ দাদাকে আমি যেটা বলছিলাম যে কেন হারিয়ে যাবে ওইটা নিয়ে কি কোনো প্রশ্ন আসছে, নাকি আগে হারায়নি কিন্তু এখন কেন হারাবে, ওইটা নিয়ে আপনার কি চিন্তা, কি ভাবনা? বিষয়টা হলো আমি এই ভয়ের ১ নম্বর ভয় আমি মনে করেছি যে জনমিতি, অর্থাৎ হলো মানুষ নাই, মানুষ কম। এত যে মন হলো আমি এই
কয়েকদিন আগে ওই নাটক বা এটা সেটা নিয়ে বম ভাষায় নাটক এটা সেটা আলোচনা হচ্ছিল। আমি বলছি যে 3টা মানুষের মধ্যে নাটক হয় নাকি? এই যে মানুষ তো লাগে, ভাষার চর্চা, বিস্তৃতি, শিক্ষা ইত্যাদির জন্য তো মানুষ লাগে। এখন বাংলাদেশে আমরা যে অল্প সংখ্যক যে বম আমরা রয়েছি, আমাদের সংখ্যা যদি কমতে কমতে থাকে, আমাদের জনসংখ্যা বাড়ে না। এই জনসংখ্যা না বাড়ার হয়তো কারণ হয়তো বা কিছু কিছু লোকের হলো মাইগ্রেশন অথবা জানি না। আহ, এই যে সেই 1983 থেকে বলতেছে যে বম বম সংখ্যা কত, 10,000, আর 2000 আজকে 22-এ বলে ওই 1010 হবে। মানুষ বাড়ে না। যদি মানুষই না থাকে, বক্তাই যদি না থাকে, সেই ভাষা তো হারাবার পথেই থাকবে। আর তাছাড়া তাছাড়া এই যে ভাষা, যে শব্দ, অর্থনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ডের কোনো কাজে লাগে না, তার কোনো ভূমিকা নাই, সে ভাষা টিকে কিভাবে? এই বম লোককে ওই যে একটু আগে বললাম যে তার নিজের ভাষা তো ওই যে মাচাং ঘরে রেখে এসে বাজারে হলো অন্য ভাষায়, শক্তিশালী ভাষায়, অর্থনৈতিক ভাষায় কথা বলতে হচ্ছে। সেই জন্য এই এই আশঙ্কা রয়েছে। আর তাছাড়া আমরা সকলে যেটা বলি সেটা হচ্ছে যে সময়ের বিশ্বায়ন, সাংস্কৃতিক আগ্রাসন, নব্য উপনিবেশবাদ, অর্থনৈতিকভাবে শক্তিশালীদের ভাষা, তাদের আগ্রাসন, এইগুলো এগুলো থেকে রক্ষার উপায় আমি তো জানি না। এগুলোর কোনো উপায় আমাদের আরো বিজ্ঞ জনেরা নিশ্চয়ই ভাবেন। আমাদের বমদের জন্য এটা হলো সবচেয়ে আশঙ্কার বিষয়। আর তৃতীয়ত হলো যে এই ভাষা শিখবার এবং আহ, তার উন্নয়ন বা তার বিস্তৃতির, অর্থাৎ হলো তার চর্চা ক্ষেত্র তো খুবই সীমিত। এর চর্চা এবং এর বিস্তার না হলে পরে এটা তো আস্তে ধীরে বিলুপ্ত হবেই। এই আশঙ্কাগুলো রয়েছে। ওকে। হ্যাঁ, হ্যাঁ। না ওটা ঠিক আছে। কিন্তু আমি যেটা বলছি যে হয়তো আ নাটক না হোক বা গল্প লেখা না হোক বা কিন্তু নিজেদের পরিবারের মধ্যে যে ভাবের যে আদান-প্রদান বা পারিবারিক হোক বা আপনাদের গ্রামের মধ্যে, ওইটা তো থেকে যে মানে থাকবে বা থাকতে হবে। তাই না? ওইটাই এখন হলো আমাদের যে সংখ্যা সেটা হচ্ছে endangered language যেটি বলি, সেটা হচ্ছে আস্তে, আস্তে হ্যাঁ, সংখ্যাটা কম সেটা একটা বিষয়। কিন্তু আমাদের নিজেদের পরিবারের মধ্যে, নিজেদের গ্রামের, নিজেদের সৌহার্দ্যে বা সম্প্রীতির মধ্যেও নিজেদের মাতৃভাষা মানে মাতৃভাষাকে আগে যেভাবে কথা বলতেন আমরা যারা শিক্ষিত হওয়ার আগে এখন তো সবাই বাংলায় কথা বলি। কথার কথা। কিন্তু যেটা আমরা নিজের ভাষায়ও বলতে পারি। কারণ আপনার পরিবারে বা আপনার গ্রামে যদি আমাদের নিজের ভাষাটাও রক্ষা করতে পারি, ওইটাও কম কিছু। যাই হোক ওইটা নিয়ে আমি জানি না বাঁধনদার কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য আছে কিনা বা আমাদের আহিবাম রঞ্জিত দাদার কোনো কি আছে কিনা? আপনার যদি কোনো কিছু এড করার যদি থাকে। আমি ঠিক প্রশ্নও আবার একটু আমার অভিমতটাও বলতে চাই। সেটা হুম, হলো যে দাদা ঠিকই বলছেন। ভাষা বেঁচে থাকার জন্যে জনসংখ্যা বড় একটা বিষয়। আর আর এমনিতেও বোঝা যায় জনগণ যদি সচেতন না হতো তাহলে যে সংখ্যার কথা বলা হচ্ছে এই সংখ্যায় তারা এখনো পর্যন্ত বাংলাদেশে টিকে আছে, এটাও কিন্তু কম বড় বিষয় না, এটা অনেক বড় বিষয়। তার মানে এই যে আমাদের দেশে তো সাংস্কৃতিক আগ্রাসন, কত ধরনের আগ্রাসন আছে, সেটা আমরা এই সংক্ষিপ্ত আকারে এটা বলা যাবে না, আর এটা আমরা উপলব্ধি করতে পারি। তো আমি যেটা বলছিলাম দাদা সেটা হলো বাংলাদেশ ছাড়া ইন্ডিয়ায় আমাদের জনগোষ্ঠীর সংখ্যা কিরকম হবে? আসলে তো আমাদের একটা বড় সমস্যা হলো যে আহ, বৃহত্তর শব্দ সামষ্টিকভাবে যাও যদি বলা হয়, তাইলে বার্মাতে যে চীন স্টেট আছে সেখানে তো 5 লক্ষাধিক লোক আছে, মিজোরামে তো 10 লক্ষাধিক লোক আছে। আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের কালেকটিভ নাম আমরা এখনো একমত হইতে পারি নাই। মিজাও,
চীন এবং বিভিন্ন গোত্রের নাম, সেগুলো নিয়ে আমরা হলো খুবই ডিবেটের মধ্যে আছি। কেউ চাচ্ছি আমাদের সামষ্টিক নাম মিজাও হওয়া উচিত, তারপরে এক শ্রেণী বলছে যে মিজাও তো সেদিনকার শব্দ, তার আগে চীন মৌলিকভাবে হলো বার্মাতে আমরা যখন একসাথে ছিলাম চীন নামে আমরা পরিচিত। চীন থেকে, চীন রাজ্য থেকে, বার্মা মিয়ানমারের চীন রাজ্য থেকে 1500 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে হলো মাইগ্রেশন শুরু হয়েছে। এর পরবর্তীতে বাংলাদেশে, অর্থাৎ হলো ব্রিটিশ আমাদেরকে হলো 3টা ভাগে ভাগ করে দিয়েছে, মিয়ানমারে, ভারতে এবং বাংলাদেশে। বাংলাদেশে তো অল্প, এবং এই 3টি দেশে আমাদের নামগুলো ভিন্ন ভিন্ন। এক ভদ্রলোক ডক্টর হুমসন নামে, উনি হলো গবেষণা করে দেখেছেন যে আমাদের এই সকলের ভাষাগুলো একত্র করে গবেষণা করে ওই গ্রিয়ারসন সাহেবের মতো উনি 70% মৌলিক শব্দ রুট ওয়ার্ডস গুলো মিল পেয়েছেন। তো সেই হিসাবে আমাদের ভরসার একটা জায়গা হলো যে মিজোরামের মিজো ভাষা। সেই এই মিজো ভাষা আমাদের সকলের জন্য একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে বর্তমানে কাজ করছে। বাংলাদেশের আমরা হলো মিজো ভাষা 70-80% আমরা বুঝি। সেটা হলো আমাদের ভালো একটা দিক। তাহলে আরেকটা জিনিস, আমাদের বর্ণমালা তো একটা বড় বিষয় ভাষার জন্য। বাংলাদেশ বলেন, বার্মা বলেন, কিংবা আপনার ইন্ডিয়া বলেন, যে ওরাও তো নিশ্চয়ই কোনো না কোনো বর্ণ ব্যবহার করে। তো আমরা কি একই বর্ণ ব্যবহার করছি বম ভাষার জন্য? হ্যাঁ, ওই যে বর্ণমালা দিক থেকে কোনো সমস্যা নাই। 1894 খ্রিস্টাব্দে 2জন মিশনারি রোমান স্ক্রিপ্ট ফলো করে আমাদের জন্য এই বর্ণমালা তৈরি করে দিয়েছেন। সেই বর্ণমালা সকলেই আমরাও হুবহু সেই একই বর্ণমালা 1894 খ্রিস্টাব্দে মিশনারি দ্বয়ের তৈরি করে দেওয়া সেই বর্ণমালায় আমরা ব্যবহার করছি। আচ্ছা, কোন জাতির জন্য বড় একটা শক্তি, ঐতিহাসিক একটা শক্তি, ঐতিহাসিক না এখনকার জন্য এটা একটা শক্তি। বর্ণমালার দিক থেকে আমরা এখনো এক আছে। আর আমাদের এখন আপনি যেটা বলছিলেন দাদা, এটা আমার অনুভূতি, ছোট একটা ভাবনা থেকে বলছি, এটা বিশেষজ্ঞরা আরো বলতে পারবেন। সেটা হলো যে আমাদের আইডেন্টিটি, পরিচিতি বা অ্যাফিনিটি সম্পর্কে আপনি যেটা বলছেন, এটা আমাদের বাংলাদেশে সবার জন্যই কম বেশি আছে। তো এই জন্য আমাদের এখন কাজ তো করতে হচ্ছে। তবে আমার কাছে আপনার কথাটা শুনে যেটা ভালো লাগা এবং শক্তি অনুভব করছি সেটা হলো এত প্রতিকূলতার মধ্যেও আপনারা টিকে আছেন, এবং এর বেকিং এ কাজ করছে হলো যে একই বর্ণমালা আমরা, বা একই আমরা গারো ভাষায় থকপিরম বলি, অর্থোগ্রাফি বা লিপি ব্যবহার করছেন। এটা কিন্তু একটা বড় শক্তিশালী, বড় একটা শক্তি। তো হয়তো এই সূত্র ধরেই আমরা অনেক কিছু নিয়ে এগোতে পারবো। এটা আমার ভাবনা। এটা দীর্ঘদিনে কাজ করে করে যে ভাষা এবং সংস্কৃতি বিষয়ক কিছু কিছু যে ব্যাকিং এ কাজ করে, শক্তি হিসাবে কাজ করে, প্রেরণা যোগায়, এর জন্য এই বিষয়টা খুবই বড় একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি একটু যোগ করি, এই যে এই বর্ণমালাটা আমাদের জন্য 2 মিশনারি আমাদের সেই 1894-তে প্রবর্তন করে দিয়েছেন। সেটা আস্তে ধীরে কিছু কিছু হলো মডিফিকেশন হয়ে বর্তমানে যে ধারায় আছে। এই বর্ণমালাতে আমাদের এই জাতি গোষ্ঠীর শব্দমালা, যে কোনো শব্দগুলো অবলীলায় লেখা যায়। তবে এই বিশেষ করে বাংলাদেশে এই বর্ণমালা নিয়ে যখন আলাপ আলোচনা চলে, বিতর্ক হয়, সমালোচনা হয়, বলে তোমরা তো হলো বিদেশি বর্ণমালা ব্যবহার করতেছো, নিজেদের তো নাই। তবে হ্যাঁ, এইরকম তো এই রোমান স্ক্রিপ্ট ব্যবহারকারী তো পৃথিবীতে আরো তো প্রচুর।
আর এর সুবিধা হলো কি, আমি বলি কি যে এই বর্ণমালা ব্যবহারের সুবিধা হলো যে ইন্টারনেটে কি ইসে বিভিন্ন ডিভাইসে অতি সহজে হলো আপনি অ্যাক্সেস পেতে পারেন। ইদানিং ওই মুরুদের বর্ণমালা ম্যানে নামক এক ভদ্রলোক উনি হলো প্রণয়ন করে দিয়েছেন। তো আলাপে একটা জিনিস জানলাম কি যে ওই বর্ণমালার মধ্যে জে বা জেড স্থান পায় নাই, অর্থাৎ হলো ওই মৃ ভাষায় জে জেড উচ্চারণ ওটার নাই, ওই ওই শব্দটাই নেই, আওয়াজটাই নাই। তা আমি বলি যে এই তোমরা তো অনেকে খ্রিস্টান হইতো, এই মৃদের মধ্যে খ্রিস্টান সংখ্যা হয়তো 1010 এরকম হয়ে যাবে এখন যদি গণনা করা যায়। তাহলে বাইবেল যখন পড়বা জোহন, জোহন কিভাবে লিখবা? তো ওদের আছে চ এর মতো, জোহনকে বলতে হবে ওদের চুহন। জাপান যদি লিখতে হয় চাপান। তো আমি ওনাদের পরামর্শ করেছি যে ওই বর্ণমালার মধ্যে জে অথবা জেড এটাকে কোনো না কোনো প্রকারে যুক্ত করলেই পারেন। তো আমাদের সুবিধা হলো যে ওই বর্ণমালাতে আমাদের যে ভাষা, বার্মারই হোক আর মিজোরামেরই হোক, অবলীলায় যে কোনো শব্দ ওই বর্ণমালাতে লেখা যায় এবং হলো আপনি অতি সহজে আপনি হলো ইন্টারনেটে আপনি অ্যাক্সেস পাবেন, এইটাই সুবিধা। ওই বিদেশি খ্রিস্টানদের শব্দ তোমরা হলো ব্যবহার করছো, এই দুর্নামটা যদিও গায়ে আছে। প্রমোদ, আমি কি আরেকটা যোগ করতে পারি? আমি মনে হয় একটু বেশি কথা বলছি। না, না, আমি এখানে একটু প্রশ্ন এবং এখানে একটা অনুমান। সেটা সেটাই। হলো, দাদা, এই যে যারা এই কথা বলছে তারা জানে না কতটুকু খোঁজ খবর রাখে। আমরা এই যে এই বছর থেকে তো আমরা আদিবাসী ভাষা দশক পালন করছি। 2019 সালে আমরা আদিবাসী ভাষাবর্ষ পালন করেছি সারা পৃথিবীর মানুষের সাথে। ওই সুবাদে আমরা ভাষা সংক্রান্ত নানান তথ্য আমাদের হাতে আছে। ওখানে দেখা যায় 7,000-এর উপরে ভাষা আছে পৃথিবীতে। এর হ্যাঁ, মধ্যে অর্ধেকেরও বেশি ভাষা নিজস্ব কোনো বর্ণমালা নাই। তারা না না হয় দাদা, আমি ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার বাঁধনদার কিটা বা মন্তব্য বলেন বা আপনার যে কনসার্নটা। না, আমি ওইটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশেই হোক বা সারা পৃথিবীতে এই যে যেমন আমরা ফ্রেঞ্চ, তাই না? ফ্রান্স ভাষা তো নিজের বর্ণমালা, আমরা রোমান স্ক্রিপ্টটা ইউজ করি। তো এটা বর্ণমালাটা বা আমরা যে অক্ষর বলে ওইটা নিয়ে অনেকের কি আছে সংশয় বা আমাদের নিজের থাকতে হবে ওরকম না। যে পৃথিবীর অনেক ভাষা আছে, অনেক প্রতিষ্ঠিত ল্যাঙ্গুয়েজ বা অনেক প্রতিষ্ঠিত ভাষা আছে যাদের নিজস্ব বর্ণমালা মানে ওইভাবে নেই, কিন্তু মডিফাইড রোমান স্ক্রিপ্ট আমরা যেটা বলি ওইটা দিয়ে আমরা কাজ চালিয়ে যাই। বা কেউ হয়তো আমরা যেমন মণিপুরীর আগে বাংলা ভাষা বা নাগরি লিপি ব্যবহার করতো, এই ধরনের মানে যার যার প্রয়োজনে যার যার কি বলে আপনার পরিপ্রেক্ষিতে ওইটা কি করা হয়েছে। তো এনিওয়ে, তো আমরা পরবর্তীতে যাই। রণজিৎদার, আহিবাম দাদা আরেকটা রণজিৎদার যদি যোগ করি, যেমন হ্যাঁ, আমরা ইংলিশের কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ, ইংলিশ নিজের একটি বর্ণমালা আছে, না সেটাই, ওইটাই ইংরেজি আমরা ভাষা রোমান বর্ণমালা আছে। সেটাই। কাজেই এইগুলো মানে হ্যাঁ, যাই ভালো, হোক, হ্যাঁ, ভালো তারপরে আমরা উপকরণ। যেটা বলছি আমাদের নিজেদের যে ভাষাটা হচ্ছে মেইন হচ্ছে ওরাল, তাই না? ওটাকে একটা হ্যাঁ, লিখিত রূপ, হ্যাঁ, একটা সাংকেতিক রূপ বা একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে আপনার কি বর্ণমালা বলি বা আমরা অক্ষর বলি বা আমরা বর্ণ। লিপি বলি। তো হ্যাঁ, তো এবার রণদার যদি এই প্রসঙ্গে যদি কোনো কি না থাকে তাহলে আমরা সরাসরি আপনার কিতে চলে যাই, আপনার আলোচনায় চলে যাই যে বাংলাদেশে মণিপুরী ভাষা বা মেইতেই ভাষা এবং মেইতেই লিপি বা মেইতেই মেয়েক, হ্যাঁ, বা মণিপুরী অক্ষর আমরা যেটা বলি বা বর্ণমালা যেটা বলি ওইটা নিয়ে আপনি একটু আলোকপাত করবেন। বিশেষ করে ইন ডিটেইলস এ না, কারণ ওইটা নিয়ে অনেকে সেরাম কাকা, আমাদের অজয় সেরাম এটা নিয়ে অনেক বলেছেন বা আরো অনেকেই অনেকভাবে আগামীতে আরো বলবেন। তো মূলত আমরা এই যে চর্চার প্রেক্ষাপট আরকি বাংলাদেশে ওইগুলা নিয়ে। কারণ এমনি মণিপুরী ভাষা বাংলাদেশে না হলে আমরা ইন্ডিয়া, মায়ানমার, অন্যান্য প্রভিন্সে ইন্ডিয়ার অন্যান্য যে মণিপুর ছাড়াও আসাম, ত্রিপুরাতেও কি আছে। তো সেই হিসাবে একদম হারিয়ে যাবে বা এন্ডেঞ্জার্ড সেটা না। কিন্তু চর্চার দিকটা তো একটু কমে গেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় সেই একই হবে। বা আমি যখন ছিলাম তখনও মানে একই অবস্থা। আমি বারবার বলে আসছি বাংলাদেশের প্রেক্ষাপটে এই চর্চাটা আরো বাড়ানো উচিত। তো যাই হোক, এবার আপনার মন্তব্য এবং আপনার এইটা নিয়ে এই বিষয় নিয়ে একটু কথা শুনবো আরকি। ভাষার এই মাসে ভাষা শহীদদের প্রতি সর্বাগ্রে আমি সশ্রদ্ধ আমার প্রণাম এবং নমস্কার জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর বিশেষ করে আজকে যারা এখানে আমার সাথে আজকের যে আলোচনা পর্ব সেই
আলোচনা পর্বে যে উপস্থিত আছেন আমার দুইজন গুণী দাদা আছেন। একজন হলেন বাঁধন আরেং দাদা, তারপরে আরেকজন হচ্ছেন জির কুং শাহ দাদা। উনারা যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা গুলো আমি শুনলাম, এতক্ষণ নিশ্চুপভাবে আমি শুনেছি। উনাদের যে ভাষা নিয়ে উনাদের যে অগ্রগতি এবং যতটুকু আমি শুনেছি, তাতে আমি আজকে আমার মণিপুরি ভাষা নিয়ে যে কথাগুলো বলবো, সেই প্রেক্ষাপটটা আমি নিজে নিজে একটু চিন্তা করছিলাম। তো উনারা যে মূল্যবান বা সরকারি প্রেক্ষাপট, বেসরকারি প্রেক্ষাপট এবং নিজেদের ব্যক্তিগত উদ্যোগে যে জিনিসগুলো উনারা বলেছেন, সেই জন্য ওনাদের আমি সার্বিক ধন্যবাদ দেই এবং আপনাদেরকে আপনারা যে কাজ করেছেন সেই জন্য আপনাদের অবশ্যই সময় একদিন আপনাদের কাছে জবাবটা পাবেন আপনারা। আর আমি বিশেষ করে একজন আহ মণিপুরি ভাষার প্রেক্ষাপট আজকে আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না আমার স্নেহজ প্রমোদকে আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না, বিশেষ করে যে প্রেক্ষাপটে যে সময়ে আমাকে এই কথাগুলো বলার জন্য দেওয়া হয়েছে, আজকে বিষয়টা নির্বাচন করা হয়েছে, এই সময়টি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় চলছে এখন মণিপুরী সমাজের জন্য। আমি বলবো বাংলাদেশে বসবাসরত মণিপুরীদের সংখ্যা যদিও আমরা বিভিন্ন ভাবে আমরা অনেক সময় সরকারি বা ইয়েতে আমরা 25,000 35,000 এইভাবে বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে ওই মণিপুরি শব্দটি নিয়ে যখন আমরা এই সংখ্যার কথাগুলো বলি, তখন এই মণিপুরি শব্দটি নিয়েই আহ এখানে কিছু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আমাদের। কারণ বিভিন্ন পাঠ্যপুস্তকে বা সরকারি তথ্য বার্তায় অনেক সময় বলা হচ্ছে যে মণিপুরীরা 3 ভাগে বিভক্ত, মিতেই, পাঙ্গাল, বিষ্ণুপ্রিয়া, এই ধরনের আবার কথাগুলো বলা হচ্ছে। কিন্তু আমি যতদূর বই পুস্তক ঘেঁটে যেগুলো জানতে পেরেছি সেটা হলো যে মণিপুরি একটা জাতিসত্তার নাম এবং মণিপুরি মেইতেই একই, which refer the same thing, অর্থাৎ ডক্টর গ্রিয়ারসন এর লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া যে বই যেটি আছে সেটাতেও এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। তো আমি বিশেষ করে আজকে যে প্রেক্ষাপট নিয়ে কথাগুলো বলবো সেটি হচ্ছে বাংলাদেশে এই সর্বোচ্চ মিতেই বা মণিপুরি ভাষাভাষী লোকেদের সংখ্যা 20,000-এর চাইতে খুব একটা বেশি হবে না। আমি যতদূর জানি 20,000-এর চাইতে খুব একটা বেশি হবে না। তারপরেও এরই মধ্যে এই ভাষা নিয়ে আমাদের একটা এখন 2010, বিশেষ করে 2010 বা 2000-এর আগে, 2006-7-এর আগে খুব একটা এই ভাষা দিয়ে আমাদের মাথার ভিতরে খুব একটা চিন্তা ছিল না। আমরা মনে করতাম যে আমরা তো নিজেরাই কথা বলতেছি, নিজেদের মাতৃভাষায় কথা বলতেছি, এটাই শেষ। আমরা নিজেদের মধ্যে নিজেদের মতো করে কথা বলবো, এখানেই বোধহয় আমাদের শেষ, আর দরকার নেই। আর বাইরে গেলে তো আমাদের বাংলা আছে, বাংলায় আমরা কথা বলবো, এই ধরনের যে বিষয়গুলো, এই রকমের একটা বোধ ছিল আমাদের মধ্যে। কিন্তু 2010-এর একটু আগ মুহূর্ত থেকে যখন মণিপুর অর্থাৎ ভারতের একটি অঙ্গরাজ্য, আপনারা জানেন, যেখান থেকে মণিপুরীদের মূল ভূখণ্ড বলে যেটাকে বলা হচ্ছে, মণিপুরের যে অবস্থা, সেখানে যখন লিপি সংক্রান্ত অর্থাৎ মণিপুরি মাইয়েক বা লিপি সংক্রান্ত যে বিষয়ের সিদ্ধান্তগুলো চলে আসলো পরবর্তীতে 98-এর পরবর্তীতে লিপি সংক্রান্ত যে সিদ্ধান্তের বিষয়টা চলে আসলো, তখনই কিন্তু আমাদের এই ভাষাগত যে চৈতন্য বোধ, তখন কিন্তু আমাদের ভেতরে কিছু কিছু ঘটতে শুরু করে, যে আমরা আসলে মণিপুরি ভাষা কি আমরা মুখে বললেই শেষ, না এটিকে লিখে প্রকাশ করার জন্য আমাদের লিপিগুলো কি আমরা জানবো কিনা। লিপিগুলো অর্থাৎ আপনারা জানেন বিশ্বের বিভিন্ন ভাষাভাষী লোকেদের জন্য, বিশ্বের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা যারা আছে তাদের বিভিন্ন ভাষাভাষী অনেকগুলো ভাষা আছে।
বাংলাদেশে যেহেতু আপনারাও বলছিলেন যে 50টির মতো সরকার এরই মধ্যে 50টির তালিকা দিয়েছে, যেখানে যাদের অনেকের মাতৃভাষা আছে, অনেকের আবার মাতৃভাষা আছে ঠিকই কিন্তু লিপি নেই, নিজস্ব লিপি নেই। কিন্তু মণিপুরীদের নিজস্ব লিপি আছে, যেটির একটি দীর্ঘ একটা ইতিহাস আছে, যেটি প্রায় খ্রিস্টপূর্বাব্দ 200 অব্দ থেকে যে লিপিটা চালু হয়েছিল এরকম বলা হয়। তবে আমরা বই পুস্তকে বিভিন্ন পণ্ডিত, ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদেরা যখন গবেষণা করে দেখেছেন যে আহ 33 খ্রিস্টাব্দ থেকে 33 অব্দ থেকে বিশেষ করে পাখাংবার আমলে মণিপুরীদের যে লিপি, বর্ণ যেটাকে আমরা বলি বর্ণ, সেই বর্ণতে 18টি মূল বর্ণ ব্যবহৃত হয়েছিল তখন। সেই 18টি বর্ণ চালু হয়েছিল, কিন্তু পরবর্তীতে অর্থাৎ এই বর্ণগুলো পরবর্তীতে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আহ আমাদের এই অষ্টাদশ শতকের শুরুর দিকে এসে আমরা কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, রাজনৈতিক মণিপুরে ঘটে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট এবং তৎকালীন যে রাজা, সেই রাজার ধর্ম, ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন ধর্মাবলম্বন, সেই সমস্ত কারণে পরবর্তীতে আমাদের ওই লিপির ক্ষেত্রেও একটা পরিবর্তন আসে। তখন অনেকটা যে বাংলা হরফটাকে, অর্থাৎ বাংলা হরফটাকে সামান্য একটু মডিফাইড করে, অর্থাৎ আসামি বর্ণের অর্থাৎ ওয়া একটি শব্দ ব্যতীত বাকি বাংলা হরফটাকেই অবলম্বন করে তখন মণিপুরি ভাষাগুলো লেখা হতো। তো 1998 সনে ভারতীয় কনস্টিটিউশনে অর্থাৎ ভারতের সংবিধানে যখন এটিকে অষ্টম তফসিলভুক্ত করা হলো যে মণিপুরের যে লিপি, নিজস্ব লিপি, যে লিপির কথা আমি মূল যে শব্দ লিপি বর্ণ 18টি বর্ণ, এবং পরবর্তীতে সেটি সংশোধিত হয়ে দীর্ঘদিন পরে সংশোধিত হয়ে যেটিকে 27টি বর্ণ করা হয়েছে। তো সেই বর্ণটিকে অর্থাৎ মণিপুরি লিপি হিসাবে বা মণিপুরি মেয়েক হিসাবে, অক্ষর হিসেবে সেটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভাষাটাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এটাতেও ভাষাকে যখনই 18টি ভাষার মধ্যে অন্তর্ভুক্ত করে অর্থাৎ স্বীকৃতি দেওয়া হলো, তারপরেই এই লিপিটাকেও পরবর্তীতে এটা মণিপুরের শিক্ষা বিভাগ, বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় এই লেভেলগুলোতে এখন এই লিপি দিয়ে লেখাপড়া শেখানো হচ্ছে বা চালু হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কি? বাংলাদেশে যদিও আমরা নিজেদের মাতৃভাষায় কথা বলছি এবং যদিও আমরা এখানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা যে ভাষা নিয়ে আমরা যে নিজস্ব কোনো প্রতিষ্ঠান এখানে আমরা নিজেরাই গড়ে তুলতে পারছি না, পাশাপাশি সরকার 2010-এর আগ পর্যন্ত, বিশেষ করে 2010-এ যখন আমাদের ওই জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ করা হলো যে আদিবাসী বা যে যাই হোক নৃগোষ্ঠীর যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা বা ভাষায় শিক্ষাদান করতে পারবে বা শিক্ষা লাভ করবে তারা, এই যখন নীতিটা চলে এলো, এর পরেই কিন্তু এই লিপি নিয়ে আমাদের মধ্যে একটা সোচ্চার হয়েছে, সেটা আমি বলবো বিশেষ করে। কিন্তু তার পূর্বে এই লিপি নিয়ে খুব একটা আমাদের মাথা ব্যথা হয়নি। আমরা ভাবতাম যে এই লিপি এটা নিয়ে শিখে কি করব, বা এই ভাষা নিয়ে এত কঠিন ভাষা, এই কঠিন লিপি, এই লিপি নিয়ে আমাদের লেখালেখি, আমরা বাংলায় লিখতেছি, বাংলায় লিখবো, এরকমের একটা মনোভাব ছিল। কিন্তু আপনারা জানেন বিশেষ করে যে আমাদের মূল ভূখণ্ড কিন্তু আমি আগেই বলেছি মণিপুর। আমাদের যুগসূত্রটা কিন্তু একটা ভাষা ও সাহিত্যের যুগসূত্রটা কিন্তু বর্ণ বা হরফ, সেটা অনেকাংশে একটা সাঁকোর মতো একটা কাজ করে দুই ভূখণ্ডের বা বিশ্বের বিভিন্ন প্রান্তের জনগোষ্ঠীর সাথে, যে আমাদের নিজস্ব জনগোষ্ঠীর সাথে যোগাযোগের মাধ্যমটা, সাহিত্যের যোগাযোগের মাধ্যমটা অনেকটা ওই লিপির উপরে নির্ভর করে। বিশেষ করে মণিপুরে এখন যেহেতু চালু হয়েছে আমাদের বর্ণে, অর্থাৎ নিজস্ব যে লিপি আছে, বর্ণ আছে, সেই বর্ণে পাঠদান বা শিক্ষাদান কার্যক্রম অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত চলে গেছে। কিন্তু বাংলাদেশে এখনো আমরা যারা লেখাপড়া শিখেছি তারা নিজেদের গরজে অনেক সময় বাংলার হরফ গুলো আমরা এখানে মণিপুরি ভাষায়
লেখা ওই হরফগুলো পড়তেছি অনেক সময়। কিন্তু এই নিয়ে যখন আমাদের পরবর্তীতে 2022 এবং 23 থেকে এখন বলা হচ্ছে যে মণিপুরে নাকি সেখানকার বিভিন্ন প্রকাশনা পত্র পত্রিকাগুলো আর বাংলা হরফে তাদের এই প্রিন্ট করবে না, তারা ছাপাবে না, এখন থেকে তারা মণিপুরি হরফগুলো ব্যবহার করবে। যখন এইভাবে পাঠ্য পুস্তক থেকে শুরু করে বিভিন্ন লেখকের লেখা বই, পুস্তক, সাহিত্য, কবিতা, প্রবন্ধ এইগুলো যখন মণিপুরি হরফে চলে আসবে, তখন আমরা বিচ্ছিন্নভাবে ওই যে বাংলাদেশে বসবাসরত 10-12 হাজার, 15 হাজার, 20 হাজার যে মণিপুরি, যারা মণিপুরি ভাষাকে মাতৃভাষা হিসেবে অবলম্বন করে আমরা গর্ববোধ করছি, এই মাতৃভাষা আর যে মূল সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা ভয় আমাদের মধ্যে কিন্তু আজকে আহ আমাদেরকে সচকিত করে দিয়েছে। এই ব্যাপারে আপনারা জানেন, বিশেষ করে আমাদের কবি একে সেরাম, যিনি ভাষা নিয়ে বাঁধনদা এবং তারপরে আমার জির কুং শাহ দাদা, ওনারা ভালো করে ওনার সাথে নিশ্চয়ই পরিচয় আছেন। তো উনি কিন্তু সর্বপ্রথম এই ব্যাপারটি কিন্তু জনসাধারণের মধ্যে, মণিপুরীদের মাঝে এটা বিস্তৃত করে দেন যে আসলে আমরা কি মূল ভাষা বা গোত্র বা ইতিহাস থেকে বঞ্চিত হতে চলেছি, যে আমাদের কিন্তু নিজস্ব বর্ণ লিপি আছে, এই লিপিগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং আমাদের বুঝতে হবে। আর সেখান থেকেই আমাদের কিন্তু ওই মণিপুরি স্কুলের ধারণাটি পরবর্তীতে, অর্থাৎ বাংলাদেশ মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠনের জন্ম দিয়ে, একমাত্র এটি বেসরকারি সংগঠন আমি বলবো বাংলাদেশে বসবাসরত মণিপুরীদের যে সংগঠনটি ভাষা এবং এই বর্ণ, ভাষা শিক্ষা এবং বর্ণ লিপি পরিচয়, এটি শিক্ষাদানের জন্য বা এটিকে প্রচলিত করার জন্য, এটিকে মণিপুরী জনগোষ্ঠীর ভেতরে এটিকে গ্রহণ করানোর জন্য যে উদ্যোগটি বেসরকারিভাবে নিয়েছে। তো এখানে আমি বর্তমানে যে সমস্যাটি আমি অবলোকন করতেছি সেটি হচ্ছে যে সরকার যদিও বলেছেন যে সংখ্যার দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে, আমি এই ব্যাপারটা যদিও আমি নিজে সরাসরি ছিলাম না, মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত একবার জেলা পর্যায়ে মিটিং এ সেখানে অবশ্য ছিলাম। তাছাড়া আমরা বিভিন্ন সময়ে যখন আমরা আমাদের মধ্যকার যারা শিক্ষক হিসেবে যারা চাকরি করছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদেরকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশ মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা একবার একটা মিটিং এর আয়োজন করেছিল ওই লিপি পরিচয় বা ভাষা এই বিষয়টির ব্যাপারে। তো এখন পরবর্তীতে দেখা যায় সেখানে যে সিদ্ধান্তটা হয়েছিল ওই রকমের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যারা বর্তমানে বিভিন্ন স্কুল কলেজে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত আছি বা শিক্ষক হিসেবে যারা চাকরি করছেন, তারা এখন থেকে একটু সচকিত হয়ে, অর্থাৎ সেখানে যে মণিপুরি ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে তাদেরকে মণিপুরি লিপি, অর্থাৎ লিপি শিক্ষা যে বই, অর্থাৎ সেই বইটি তাদেরকে অন্তত শেখাতে হবে। তারা যেন নিজেরা বা ব্যক্তিগত উদ্যোগে সেটার জন্য একটা উদ্যোগ নেয়। এই ব্যাপারে আমাদের বাংলাদেশ মণিপুরি ভাষা গবেষণা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে একটি প্রাথমিক শিক্ষার যে বই, যাতে লিপি পরিচিতির যে বই, এটাও কিন্তু ছাপানো হয়েছিল এবং বিভিন্ন জায়গায় স্কুল খুলে, অর্থাৎ এই বাংলাদেশ মণিপুরি ভাষা গবেষণা উন্নয়ন সংস্থার উদ্যোগে স্কুল খুলে সিলেট, ভানুগাছ, তারপরে সিলেট, কমলগঞ্জ, তারপরে আসাম, চুনারুঘাট, তারপরে ধামাই, এইভাবে কয়েকটি জুনে কয়েকটি স্কুল খুলে সেই উদ্যোগটি নেওয়া হয়েছে। স্কুলটি এখনো চালু আছে, কোনো কোনো জায়গায় এখনো দু একটি স্কুল বাদে অনেকগুলো চালু আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের যে বর্তমানে আমরা যে ভাষার মাস, এই যে ফেব্রুয়ারি মাসটা, এটি ভাষার মাস এবং আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর কদিন পরেই চলে আসছে। বিশ্বের মানুষ বাংলাদেশের ভাষাকে, বাঙালি জাতির এই যে ভাষার জন্য যে প্রাণ দেওয়ার ইতিহাস তৈরি করেছিল সেদিন, সেই ইতিহাসকে স্মরণ করে বিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষাগুলোকে জিইয়ে রাখার জন্য, বাঁচানোর জন্য যে উদ্যোগটা নিয়ে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সেটি ঘোষণা করেছেন,
সেই দিবসের প্রাক্কালে আমি বিশেষ করে আমি সরকারের পক্ষ থেকে সরকারের কাছে আমি বিশেষ একটা আবেদনও রাখবো সাথে সাথে। দুঃখিত, উনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হওয়ার জন্য হয়তো সরাসরি কেটে ফেলেছে বা কেটে গেছে। তো যাই হোক, আমরা উনাকে যতক্ষণ আবার সংযুক্ত করতে পারবো, তখন উনার কাছে আবার যাবো। আমরা এই ফাঁকে আমরা একটু বাঁধনদার কাছে যাই, যে বিশেষ করে আমরা তো মণিপুরি ভাষা বা মিতি মেয়েক নিয়ে কিছুটা শুনলাম। তারপরে জির কুং শাহু দাদার কাছে আবার কিছুটা শুনেছি। আবার চলে আসছে রণদা। তো রণদা, হ্যাঁ, আপনার নেটওয়ার্কটা একটু বন্ধ হয়ে গেছিল। এখন কি শোনা যায়? হঠাৎ করে চলে। জি, জি। আচ্ছা, আচ্ছা, যাই হোক। অসুবিধা হ্যাঁ, হ্যাঁ, এইভাবে যখন আপনি আমাদের মধ্যে কেউ যখন আপনার বিচ্ছিন্ন হয়ে যায়, আপনারা আবার সংযুক্ত হবেন। অসুবিধা নেই। আমরা আবার কি করতে পারবো আরকি। ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলতে থাকেন। আপনি যেটা বলছিলেন। আচ্ছা, আমি বলছিলাম যে ওই যে সজাত্যবোধের যে জাত্যাভিমান বা ওই ভাষার ব্যাপারটা নিয়ে যে জাত্যাভিমান গড়ে উঠে, যে আসলে আমরা একটি ক্ষুদ্র হলেও আমরা একটি জাতি গোষ্ঠী, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ভাষা বর্ণলিপি আছে, তাহলে আমরা কেন সেই বর্ণলিপি ভাষাতে আমরা কেন লেখাপড়ার সুযোগ পাবো না? সেই বিষয়টি জনসাধারণের ভেতরে, মণিপুরী সাধারণের ভেতরে আমরা প্রচারে, বিশেষ করে আমি কিন্তু মাঠ পর্যায়ে, অর্থাৎ একেবারে গ্রাসরুট লেভেলে এগুলো নিয়ে আমি কিন্তু বিভিন্ন সভা সমিতিতে এইগুলো কাজ করি। যদিও অনন্তদা আমার সেরামদা লগে সাথে থাকেন, সেরামদা তবে জাতীয় পর্যায়ের যে সেমিনার বা ওয়ার্কশপ সেগুলোতে তিনি বেশিরভাগ প্রতিনিধিত্ব করেন, এবং বিশেষ করে গ্রাসরুট লেভেলে যখন এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি যখন বিভিন্ন সভা সমিতিতে যোগদান করি বা থাকি, তখন কিন্তু আমি এই বিষয়টি আলোচনা করি। বর্তমানে আমাদের যে মণিপুরী সমাজের যে প্রেক্ষাপট, সেইখানে একটি সমস্যার কথা না বললেই নয়, যে আজকে কিছু তরুণ লেখক সাহিত্যিক উনারা গড়ে উঠেছেন এবং উনারা লেখালেখি করছেন এই ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে। উনারা লেখালেখি করছেন এবং অনেকেই আবার এগিয়ে আসছেন যে এই ভাষা শিক্ষা স্কুলটাকে এবং মণিপুরি ভাষা এবং বর্ণ লিপি, এই লিপি শিক্ষা, বর্ণ শিক্ষা এবং এই স্কুলটাকে জিয়ে রাখার মতো এগিয়ে নেওয়ার জন্য অনেক তরুণ প্রজন্মের ছেলে মেয়েরাও অনেকে এগিয়ে আসছেন। কিন্তু যেটি আমি মনে করি যে এখনো পর্যাপ্ত না। আমাদের গ্রাম, বিশেষ করে যে প্রাথমিক পর্যায়ে আমাদের বাচ্চারা গ্রামের ছোট ছোট যে গ্রামগুলো আছে আমাদের, সেই গ্রামাঞ্চলে গিয়ে যখন আমরা বিভিন্ন সময় সভা সমিতি করি, মুরব্বীদের সাথে যখন বসি, তখন দেখি যে উনারা অনেকেই, অনেক অভিভাবক, শিক্ষিত অনেক অভিভাবকই অনেক সময় বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলে বসেন, যা অত্যন্ত শুনতে খুবই খারাপ লাগে। যেমন এই এই ভাষা চর্চা করে আমার লাভটা হবে কি? এই ভাষা চর্চা করে আমি কি চাকরি ক্ষেত্রে কি আমার কোথাও কোনো লাভ হবে? এই ভাষা শিক্ষা নিয়ে আমি কি চাকরি ক্ষেত্রে কোথাও কোনো আমার লাভ হবে? সেই বিষয়টি অনেকে মুখ ফসকে বলে ফেলেন, যেটি শুনতে খুবই খারাপ লাগে। আসলে আমি যদি মণিপুরী হিসেবে নিজের সজাত্যবোধ বা নিজের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে যদি ধরে রাখতে না পারি, সেই ক্ষেত্রে আমার চাকরি পাওয়ার তো প্রশ্নটা হলো পরের বিষয়। তো আমি সেই জন্য মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে আমাদের এই সমাজে, মণিপুরী সমাজে চলছে একটা ভীষণ শূন্যতা চলছে। এই শূন্যতাকে পূরণ করার জন্য যেমন আমাদের ব্যক্তিগত উদ্যোগে সেরামদা যে আমাদের সমষ্টিগত উদ্যোগে বিশেষ করে মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান যেটির মাধ্যমে মণিপুরী ভাষা স্কুলগুলো গড়ে তোলা হয়েছিল, সেই স্কুলগুলো কিন্তু বিভিন্ন সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদেরকে, শিক্ষকদের আমরা কিন্তু সেরামদা নিজের কোথাও কোনো ফান্ডিং করতে পারেন নাই, তিনি ফান্ডিং করেন নাই, তবে বই পুস্তক যেগুলো ছাপানো হয়েছে তিনি বিভিন্ন ভাবে সেগুলো কিন্তু ব্যক্তিগত উদ্যোগে তিনি অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন জনদের কাছে
অর্থ সংগ্রহ করে তিনি বইগুলো ছাপিয়েছেন, আমি যেটি জানি, এবং ব্যক্তিগতভাবে তিনি ছাপিয়েছেন বইগুলো, কিন্তু এইটুকুই। এর পরবর্তীতে এই স্কুলটিকে এগিয়ে নেবার জন্য বেসরকারি কোনো সংস্থা প্রতিষ্ঠান থেকে আজ পর্যন্ত কোনো সহায়তা পাওয়া যায়নি, আর সরকারের কাছ থেকে তো এখনো কোনো সহায়তা নাই, সেটা বলতে হবে। বর্তমানে আমরা একটু আশাবাদী এই কারণে যে যেহেতু 5টি ভাষার যে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছিল শিক্ষানীতিতে, জাতীয় শিক্ষানীতিতে 11 সালে 2010-এ। তো সেইখানে যে কথাটা বলা হয়েছিল সেটির প্রথম দিকের অর্থাৎ প্রথম পর্বের 5টি ভাষা ইতিমধ্যে স্বীকৃত হয়েছে এবং তারা তাদের বই পুস্তকগুলো ছাপানো হয়েছে, এটুকু আমরা খবর জানি। কিন্তু আমাদের বিশ্বাস যে পরবর্তী পর্যায়ের যে পরবর্তীতে 5টি বা 6টি যেটি আসবে, আহ সেটিতে আমাদের মণিপুরি ভাষায় যে লেখাপড়ার যে সুযোগ, সেটি আমাদের বাচ্চারা অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা যারা প্রাথমিক বিদ্যালয়ে আজকে পড়ালেখা করতেছে, সেই প্রাথমিক বিদ্যালয়ে তারা সেই শিক্ষার সুযোগটি পাবে, সেটি আমি সরকারের কাছ থেকে অবশ্যই সেটি আশা করছি। এবং আমরা আবেদনও রাখছি জোরালো কণ্ঠে বিভিন্ন জায়গায় গিয়ে, যে সরকার যে জাতীয় শিক্ষানীতিটি প্রণয়ন করেছেন সেই শিক্ষানীতি অনুসারে আমাদেরকে মাতৃভাষায় শিক্ষা লাভের যে সুযোগটা করে দেওয়ার ঘোষণা আছে, সেই ঘোষণা যেন বাস্তবায়িত করে এটা পাইয়ে দেয়, সেটি হলো সরকারের কাছে আবেদন। কিন্তু সমাজের কাছে আমাদের আবেদনটা আরেকটু ভিন্নভাবে আমি বলবো। আজকে আমাদের কাছে ভাষা গবেষক হিসেবে আমরা সেরামদাকে বিভিন্ন সময়, আমি সেরামদার নামটা নিচ্ছি, সেরামদা ছাড়াও বিভিন্ন সাহিত্যিক আছেন আমাদের মধ্যে। সাহিত্যিকরা কিন্তু যাদের নাম না বললেই নয়, সেরাম নিরঞ্জন, তারপরে সনাতন হামম সহ, তারপরে ইন্দ্রজিৎ দাদা সহ আরো অনেকেই লেখালেখির সাথে জড়িত আছেন। প্রত্যেকেই কিন্তু মণিপুরি ভাষা গবেষণা উন্নয়ন সংস্থার সাথে জড়িত হয়ে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করেছেন ওনারা। কিন্তু তারপরেও আমি বলবো যে আসলে এটি পর্যাপ্ত হচ্ছে না। আমাদের পর্যাপ্ত হচ্ছে না এই কারণে যে আমাদের শিশুরা অর্থাৎ আমাদের অনেক অভিভাবকেরা এখনো সচেতন খুব এটা হয়নি যে এক সময় আমরা মূল স্রোত ধারা থেকে, অর্থাৎ যদি এই বর্ণ লিপি বা ভাষা শিক্ষা আমাদের যদি প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা না থাকে ভাষা শিক্ষার, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মণিপুরের সাথে যে আমাদের একটা মূল যে স্রোত ধারা আমাদের যে আছে, যে সাহিত্য সংস্কৃতির যে একটা স্রোত ধারা আছে, সেই স্রোত ধারা থেকে আমরা অচিরেই কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাব। সেই ভয়টি আমাদের অবশ্যই আছে। সেই জন্য আমরা বাঁধন দাদার মতো আমরা সরকারি পর্যায়ে আমি কিন্তু এখনো প্রতিনিধিত্ব করি নাই, বা জির কুং শাহ দাদার মতো আমি সরকারি পর্যায়ে প্রতিনিধিত্ব করি নাই, কিন্তু গ্রামের বিভিন্ন আনাচে কানাচে যাওয়ার সুযোগ হয়েছে এবং সেখানে যখনই আমি কোথাও যাই, আমি মুরব্বীদের সাথে বসি এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদের সাথেও বসে আমি এই ভাষা শিক্ষার বিষয়টি আমি আলাপ আলোচনা করি। কিন্তু সেখানেই একই সমস্যা, উনারাই এক কথা বলেন অনেক সময়, যে আমি যখন সামনে থাকি তখন উনারা বলেন যে যুক্তি অকাট্য যুক্তি অত্যন্ত সুন্দর কথা, যে আমাদের শিখতে হবে, মানতে হবে, জানতে হবে, এরকমের কথা বলেন। কিন্তু যখনই আমরা ফিরে আসি, যখন আমরা বই পুস্তক দিয়ে আসি যে আপনারা এই বইটি বাচ্চাদের সাথে মিলে এই বই পুস্তকগুলো নিয়ে অন্তত ভাষা শিক্ষার একটা ব্যবস্থা আপনারা চালু করেন, কিন্তু ওই কাজের কাজ বলতে ওই যেদিন আমরা বইটা দিয়ে আসি ওইটুকুই শেষ, এর পরবর্তীতে ওনারা আর এগিয়ে যান না। সেখানে তদারকির অভাব। কিন্তু তদারকি করব আমরা কোথা থেকে? অর্থাৎ আমি কতদিন নিজের খেয়ে বনের অর্থাৎ নিজের খরচ করে, নিজের শ্রম মেধা অর্থ খরচ করে কতদিন আমি কতটাই জায়গায় পরিভ্রমণ করব, কতটি জায়গায় যাব? তো সেই ক্ষেত্রে আমাদের যারা সচ্ছল অভিভাবক মল যারা আছেন এবং জ্ঞানী শিক্ষিত যারা আছেন, বিত্তশালী যারা আছেন, তারা যদি এগিয়ে আসেন তবে আমাদের এই সংকট থেকে আমরা অচিরে মুক্তির একটা পথ বা মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাবো বলে আমি
মনে করি। এই হলো আর কি প্রেক্ষাপট। না, না, অনেক ধন্যবাদ রণদা। তো যাই হোক, রণদার কাছে কোনো প্রশ্ন আছে কি? বাঁধনদা বা আমাদের জির কুং শাহুদের, আপনাদের যদি কোনো কিছু বলার বা প্রশ্ন বা মন্তব্য যদি থাকে আপনারা বলতে পারেন। কিন্তু খুব সংক্ষিপ্ত হবে। আমরা প্রায় ১ ঘন্টা জি, জি, ১ ঘন্টা ৩০ মিনিট না ২৫ মিনিট হয়ে গেছে আরকি। এরপরে বাঁধনদার কথা আছে, আঞ্চলিক ভাষা বা মানবিদের ভাষা নিয়েও কথা বলব। জি, জি। হ্যাঁ, বলেন। রঞ্জিত দা, আপনার কাছে আমার একটা জানার, সেটা হইল যে আপনি মণিপুরীদের ৪টা বিভাজনের কথা বলছেন। আমি মনে হয় শব্দটা ঠিক বলছি না, জি, জি, বিভাজন জি। না বলে ৪টা ডায়ালেক্ট বা কমিউনিটির কথা বলছেন। তো হ্যাঁ, হ্যাঁ। এইটা আমার কাছে একটু হুম, আমার জন্য আর কি খুব বেশি আহ সমস্যা মনে করি না। আমি বরং এটাকে আরো আহ খুব আমি এনজয় করি। কেন? আমাদের গারোদের মধ্যে এমনি সাধারণভাবে ১৩টা গোত্র আছে এবং ১৩টা ভাষা আছে। তো এইগুলোকে অনেকেই না জেনে অনেক রকম ভাবে ব্যাখ্যা করে। কিন্তু এরা হইল গারো জাতির ডায়ালেক্ট, মানে এই যে কি বলি যে বিভিন্ন গোত্র, হ্যাঁ, গোত্র এবং ওদের নিজস্ব ভাষাও আছে। তো এটা অনেক আমাদের মূল গারো ভাষাকে সমৃদ্ধ করে। তো আমি জানি না আপনাদের মধ্যে যে ৪টা গ্রুপের কথা বলা হচ্ছে ওইগুলোতে কি অবস্থা, কিন্তু যদি এইগুলাকে ওইভাবে আম, আহ, দেখা হয় যে আমাদের গোত্র, আমাদের মূল মণিপুরীর আহ এক একটা অংশ এইভাবে যদি দেখা যায়, তাহলে আমরা একটা শক্তি পাবো। আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে আপনার অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে এই বিষয়গুলো নিয়ে নানান কথা আছে, এবং আমাদের সাধারণ মানুষরা অ্যানথ্রোপোলজিক্যাল বিষয়গুলো তো ওরা জানে না। ওরা হলো ওদের মতো করে কথা বলে। তো আমাদের কাজ, বিশেষ করে আমি যেটা মনে করি, এদের সাথে কথা বলে নানান রকম কর্মসূচির মধ্য দিয়ে ওদের সাথে সংলাপ করে এই বিষয়গুলোকে যদি বোঝানো যায়, তাহলে খানিকটা এগুলো দূর হয়। এবং আমাদের মধ্যেও তো এগুলো ছিল, তো আমরা এখনো কিছু কিছু দেখি, কিন্তু আগের মতো আর নাই এই বিভাজন বোধটা আর কি। বিশেষ করে ভাষা শক্তি, বর্ণমালা শক্তি, তারপর আমাদের এক একটা গোত্রের এক এক রকম রীতি রেওয়াজ, এই বিষয়গুলো থাকে। তো এগুলো আমাদের যারা গভীরভাবে অ্যানথ্রোপোলজিক্যাল মানে নৃবিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলো জানেন, তাদের আলোয় আলোকিত হয়ে যদি কথা বলা যায়, তাহলে খানিকটা আমাদের ভাষা সংস্কৃতি সমৃদ্ধি লাভ করে। এটা আমার আপনার সাথে সহভাগিতা। এটা কোনো আচ্ছা, পরামর্শ না, এটা কোনো না, 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 দেখ, ঠিকই আছে। হ্যাঁ, রণদা, এখানে একটা প্রশ্ন হ্যাঁ, আসছে আমাদের আমাদের জি, একজন জি, শ্রোতা বা অডিয়েন্স জি, থেকেই, যে হুম, একজন প্রশ্ন করেছেন যে এখানে একটা প্রশ্ন যে আপনাদের জাতীয় গোষ্ঠীদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী মণিপুরী গোষ্ঠীরা নিজেদের লিপি ব্যবহার করেন কিনা? মানে আমরা যেটা মণিপুরী মুসলিম বা মিতি পাঙ্গাল, আমরা ওনাদের নিয়েও আমরা কয়েকটা প্রোগ্রামও করছি। হ্যাঁ, যাই হ্যাঁ, হোক এ ব্যাপারে, এবং ওই যে আপনার বাঁধনদার কথা আমি নিয়ে আপনার একটা কনক্লুশন আরকি, একটা কনক্লুশন বা আচ্ছা, আপনার উপসংহার আরকি। ধন্যবাদ প্রমুখকে। দাদা বাদনদাকে আমি আবারও ধন্যবাদ জানাই। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি অর্থাৎ ধরেছেন যে আসলে মণিপুরী পাঙ্গাল, মণিপুরী বিষ্ণুপ্রিয়া, মণিপুরী মিতেই, এইভাবে একটা সরকার কিন্তু বর্তমানে ক্লাসিফিকেশনের ধারায় চলে আসছেন। অনেক সময় বই পুস্তকে এই জিনিসটা আমরা দেখছি, কিন্তু সমস্যাটা কোথায়? এখন আপনি যে সুন্দর একটি প্রশ্ন করেছেন, সমস্যা আসলে কোথায়? সমস্যা পাঙ্গাল গোত্রের যারা আছেন, তারা মণিপুরী ভাষা, আমরা যে ভাষায় কথা বলি সেম ভাষায় পাঙ্গাল গোত্রের মিতেই পাঙ্গাল, যাকে আমরা বলি থাকি আহ মণিপুরী পাঙ্গাল সম্প্রদায় বা মিতেই পাঙ্গাল, উনারা আমাদের সাথে সেম ভাষায়, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি, যে লিপি বর্ণ ব্যবহার করি, ওইগুলোই তা উনারা ব্যবহার করেন। কিন্তু মণিপুরী বিষ্ণুপুরিয়া বা বিষ্ণুপ্রিয়া,
ইনারা কিন্তু উনাদের ভাষাগুলো অনেকটা অসমিয়া বাংলার মতো, যার কারণে সেখানেই প্রবলেমটা হচ্ছে অনেক সময়। আহ এই প্রবলেমটা ওইখানে ভাষাগত দিক দিয়ে যখন এই সমস্যাটা চলে আসে, তখন আমাদের কাছে ইতিপূর্বে আমি বাদনদার জ্ঞাতার্থে আমি একটু উল্লেখ করতে চাই যে কয়েক বছর আগে, অর্থাৎ প্রাথমিক অর্থাৎ প্রাইমারি স্কুলের সমাজবিজ্ঞান, তাদের যে পঞ্চম শ্রেণী সমাজবিজ্ঞান সম্ভবত বইটা, ওই বইতে ওই রকম মণিপুরি, চাকমা, বিভিন্ন সম্প্রদায়ের নিয়ে লেখা ছিল। তো এখানে বলা হচ্ছিল কি যে মণিপুরীরা যে বস্ত্র পরিধান করে ওনারা নিজে সেগুলো তৈরি করে এই সেই বলার পরে সেখানে তাদের তাদের তৈরিকৃত বস্ত্রের নাম লাইং আইং এইভাবে মানে নামটা বলে, কিন্তু এই কথাগুলো, এই যে শব্দটা, এই যে লাইং আইং এইভাবে যে বলা হচ্ছে, এগুলো কিন্তু বিষ্ণুপ্রিয়া ভাষার শব্দ। এখানে কিন্তু বাচ্চারা, আমার ছেলেমেয়েরা সেখানে আমাদের কি বাড়িতে এসে জিজ্ঞেস করতেছে যে আসলে লাইংটা কি, আমাদের ইন্নাফি, আমরা কিন্তু বলি এটা ইন্নাফি, তো এটা কি আসলেই এটার মণিপুরি নাম কি লাইং বলা হচ্ছে? ওই এইরকম প্রশ্ন করছে বাচ্চারা এসে, স্কুল থেকে ফিরে এসে বাচ্চারা প্রশ্ন করতেছে। তখন কিন্তু মণিপুরীদের পরিধেয় বস্ত্রের নাম, একজন বাঙালি কাছে যখন উনি এই বইটা পড়বেন, যখন এই বইটা, এই পাঠ্যপুস্তকের এই অংশটা তিনি যখন পড়বেন, তখন সেখানে ভাষাগত যে একটা পরিবর্তন, অর্থাৎ ভুল যে একটা তথ্য চলে যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে যে ভুল যে একটা তথ্য, অর্থাৎ মণিপুরীদের নিজস্ব ভাষা আছে, সেই ভাষায় আমরা মেয়েদের যে পরিধেয় যে ওড়না, সেটাকে আমরা বলি ইন্নাফি, তো ওনারা বলেন লাইং। তো এখন যদি লাইনটাই আমাদের ইনাফিটা হয়ে যায়, তখন ইনাফিটা যদি সেটা বাদ পড়ে যায়, তখন কিন্তু আমাদের মণিপুরি যে পরিচিতি সেটা কিন্তু ভিন্ন খাতে চলে আসছে। তো ধন্যবাদ বাদলদাকে, কিন্তু আসলে ভাষাগত দ্বন্দ্বের জের ধরেই কিন্তু আমি ওই প্রশ্নগুলো বলছিলাম, অন্য কোনো খাত থেকে নয়। ভাষাগত এই পার্থক্য বা এই যে ভিন্নতা, এই যে একটা আগ্রাসন, সেই আগ্রাসনের কথা তুলে ধরেই আমি এই সমস্যার কথাটা একটু উল্লেখ করেছিলাম। আপনার কথা ঠিক যে আসলে ওই যে তাত্ত্বিক যে কথাবার্তাগুলো ডাক্তার গ্রিয়ারসন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই সমস্ত পণ্ডিত মহাপণ্ডিতদের ভাষা গবেষক, ভাষা তত্ত্ববিদদের কথা কিন্তু সাধারণ মানুষ বা আম জনতা যারা আছে তারা অনেকটা বুঝে না। তারা বুঝে যে ওই আমাদের মতো সহজ সরল যে মণিপুরীরা তিনটি গোত্রে বিভক্ত, যে একজন মিতেই বলে, আর একজন বলে পাঙাল, আরেক শ্রেণী আছে তারা বলে বিষ্ণুপ্রিয়া, এই রকমের ইয়েটা ধারণাটা তাদের কাছে বদ্ধমূল আর কি। তো সেই ভাষাগত যে একটা আগ্রাসন বা ভাষাগত একটা যে চাপের সম্মুখীন হচ্ছি আমরা ক্রমশ, এই বিষয়টি নিয়ে আমি একটু আগে বলছিলাম আর কি। তাহলে ভিন্ন নাম বা ভিন্ন জাতিসত্তা হিসেবে সবার প্রতি আমার সমান শ্রদ্ধা আছে। ধন্যবাদ দাদা। অনেক 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 ধন্যবাদ দাদা। না যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, আমি এর জন্য শিরোনামটা দিয়েছিলাম যে বর্ণমালা, ভাষা, জাতীয়তা এবং পরিচয়। এখানে একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যেহেতু আমরা এই বিষয় নিয়ে খুব বেশি দিন হয়নি যে খুব ক্রিটিক্যাল স্টাডি বা আমরা যে জ্ঞান চর্চা বা মানে এটা নিয়ে যে ভাবনা বা চিন্তা করাটা খুব বেশি দিন হয়নি। আমরা যেমন বাইরে বিদেশে যখন আমরা আসি, বা যেমন এই যে নর্থ আমেরিকা বলে বা ইংরেজি যখন ইন্ডিয়া থেকে আছে, তারা সবাই মনে করে ইন্ডিয়া একটা ভাষী, মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলে না, যখন হিন্দি বলে তখন ওরা বলে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, তো যখন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তারা মনে করে সবাই আমরা হিন্দি জানি, কথার কথা। তো সেভাবে মণিপুর থেকে বাংলাদেশের যারা মণিপুর থেকে যারা আসছেন, হয়তো বিভিন্ন সম্প্রদায়ের বা বিভিন্ন লোকের, যেমন এই যে বম দাদা যেটা বললেন যে জির কুং শাহ দাদা বলেন যে আমরা একই জনগোষ্ঠী বা একই ভাষিক, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ঠিক তেমনি একটা জায়গা থেকে তো বিভিন্ন লোক আসতে পারে, বিভিন্ন জনগোষ্ঠী আসতে পারে, কিন্তু ভাষা আলাদা হতে পারে। ঠিক আছে, ওটা নিয়ে আরো বিস্তারিত আলাপ হবে, কারণ আমরা হয়তো মণিপুর থেকে আসছে সবাই, কিন্তু এক একজনের এক একটা ভাষা এবং এথনিক আইডেন্টিটি যেটা বলি সেটা আলাদা। কিন্তু ঘটনাক্রমে সারা পৃথিবীতে বিচ্ছিন্ন মণিপুরি ভাষা, মণিপুরি জাতি বলতে, যদিও এটা নিয়ে এখনো বিতর্ক আছে, মিতেইরা মণিপুরি অনেক জায়গায় আমরা বলতে চাই না, বা অনেক একটা অংশ আছে যে মণিপুরি বলা উচিত না বা বলা লাগবে না, যে ভারত এবং ইন্ডিয়া,
হ্যাঁ? তো সেই হুম, একই হয়তো কেউ বলছে যে এটা উচিত না। যাই হোক ওইটা নিয়ে হুম। অনেক কথা আছে কিন্তু বিষ্ণুপ্রিয়া কথা ভাষাটা হচ্ছে বিতর্ক। টোটালি আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। মিতেই ল্যাঙ্গুয়েজটা হলো আলাদা। কিন্তু মিতেই ল্যাঙ্গুয়েজের মধ্যে হ্যাঁ, আলাদা, আলাদা ডায়ালেক্ট ওটা নিয়ে হয়তো আমরা আরেকদিন হয়তো ২-১ দিনের মধ্যে আমরা ওটা নিয়ে কথা বলতেছি। আমাদের মধ্যে একজন প্রফেসর আসবেন কি থেকেই আমাদের আমেরিকান একজন প্রফেসর বাংলাদেশ সরি কলকাতা বোর্ন বাট সে হুম, মণিপুরি ভাষা মিটাই স্ক্রিপ্ট মূলত সে নাচের গুরু বা মণিপুরি নৃত্যের গুরু সে ওটা নিয়ে কাজ করে ওনার কাছ থেকে ওটা নিয়ে আরো বিস্তারিত আলাপ করবো এটা নিয়ে আমরা আরো জানার চেষ্টা করব কারণ ওইটার সাথে জড়িত আছে যে আমাদের যে জাতীয়তার প্রশ্ন তারপরে ওই যে আইডেন্টিটির প্রবলেম বা হুম, হুম। আইডেন্টিটির কোয়েশ্চেন মানে ওই এই যে একটা ভাষা বা বর্ণমালা বা লিপির সাথে কিন্তু অনেক কিছু জড়িত আছে তো ওইটা নিয়েও আমরা আরো ডিটেলসে আলাপ করবো এখন বাঁধনদার কাছে আছি ওই মূলত আমি আগে যেটা বলেছিলাম যে আপনি একটু শুরু করেছিলেন যে গারোদের তো আরো অনেক ডায়ালেক্ট আছে, হ্যাঁ? তো এই ডায়ালেক্টের মধ্যে আচিগত একটা ডায়ালেক্ট বা আচিগত একটা মানে কি বলছেন? তো যাই হোক আচিকটা এখন হয়তো গারো ভাষা হিসেবে স্বীকৃত কিনা। আমি ঠিক জানি না কিন্তু আবেং, আতেং আরো অনেক কি আছে। তো ওইটা নিয়ে একটু আমরা বাঁধনদার কাছে যাই। আ আপনি একটু ডিটেইলসে খুব বেশি কি না হলে একটু হুম, হুম, সংক্ষিপ্ত হুম। আকারে আপনার এগুলো নিয়ে কিন্তু আরেকবার আমরা বসবো। আপনাদের মধ্যে করে আপনি হোক বা আরেকজন আ আমাদের একজন বিশেষজ্ঞ অথবা যারা এই ব্যাপারে একটু রিসার্চ পারসন আছেন, উনাদের কাছ থেকে আমরা আরো জানার চেষ্টা করব আরকি। তো আপাতত আপনার কাছ থেকে আমরা কিছু শুনে রাখি যে গারোদের ভাষা বা আচিক ভাষা বা মান্দিদের ভাষা নিয়ে এবং আপনার কোন বর্ণমালা বা কোন স্ক্রিপ্টটা আপনারা ইউজ করছেন ওইগুলার সার্বিক অবস্থা নিয়ে আরকি। ধন্যবাদ। বাঁধন দা। ধন্যবাদ প্রমোদ। জির কুং দাদাকে এবং আমাদের শ্রদ্ধেয় রঞ্জিত দাদাকেও ধন্যবাদ। অনেক সুন্দর আলোচনা করেছেন এবং অনেক কিছু জানার সুযোগ হচ্ছে। তো আমি গারো ভাষার লিপি, বর্ণমালা, তকবিরাম বা হরফ বা অর্থোগ্রাফি যাই বলি না কেন, এটা নিয়ে একটুখানি খালি বলি। এছাড়া একটা ইতিহাস আছে। প্রথমত আমরা ওই পৌরাণিক কাহিনীতে যাই। পৌরাণিক কাহিনীতে বলা হয় আহ গারোদের বর্ণমালা ছিল। তো এখন নাই কেন? ছিল মানে এখন তাহলে নাই। তো গারোদের বর্ণমালা ছিল। পৌরাণিক কাহিনী তো ওই কলা পাতায় নাকি লেখা ছিল এটা গরু খেয়ে ফেলছে। তো সেদিন থেকেই গারোদের বর্ণমালা বা লিপি বা হরফ হারিয়ে গেছে। এই একটা। আরেকটা হচ্ছে হলো খ্রিস্টপূর্ব 2500 বছর আগে আসামের ব্রহ্মপুত্র নদী তীরবর্তী গারো ভাষায় যেটাকে বলে আরুং নদী, আরুং রুংদি ওই জায়গাটার নাম আর কি। ওই এলাকায় গারোরা বসবাস করত। ওখানে বসবাস করার সময় যখন বহিরাগত বা আর্যরা আমাদের ভারত উপমহাদেশে তৎকালে ভারত উপমহাদেশ ভারতে প্রবেশ করতে থাকে তখন ওই আসাম এলাকায় গারোদের সাথে যুদ্ধ হয়। ওই যুদ্ধে প্রাণ পরাজিত হয়ে আহ যে যার মতো করে প্রাণ হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে পালিয়ে যায় এবং তাদের যে বর্ণমালা ছিল সেটা পশুর চামড়ায় লেখা ছিল এবং সেটা যুদ্ধে প্রাণ ভয়ে পালিয়ে আহ যাওয়ার সময় তারা নিয়ে যায় কিন্তু ওই ওখানে দেখা দেয় ক্ষুধা যন্ত্রণা কারণ তখন ওখানে যুদ্ধ খাওয়া পাবে কোথায় এই অবস্থায় ওই পশুর চামড়ায় লেখা বর্ণমালা খেয়ে ফেলে চিত্র করে বা পুরা দিয়ে যাই হোক খেয়ে ফেলে ওই তখন থেকেই তাদের বর্ণমালা হারিয়ে গেছে। এটা হলো ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আর প্রথমটা হইল পৌরাণিক গল্পের প্রেক্ষাপট থেকে মানে বোঝা যায় গারোদের বর্ণমালা ছিল এখন নাই। তাহলে এখন তখন বলা ছিল যে তখন তারা নিজেদের বর্ণমালায় লেখালেখি করত এই সমস্ত কথাগুলো বলা আছে সে অনেক গল্প। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখন কি করে কিভাবে গারোরা লেখালেখি বা পড়াশোনা করে এই ব্যাপারে কিছু কাহিনী ঐতিহাসিক বর্ণনা আছে। প্রথম যেটা দেখা যায় সেটা হলো 1788 থেকে 1789 ঢাকার একজন কমিশনার জন ইলিয়ট নামে
এক ভদ্রলোক, উনি প্রথম গারো ভাষার শব্দগুলোকে নিয়ে একটা কম্পাইলেশন তৈরি করেন এবং তিনি এটা করতে গিয়ে রোমান বা ল্যাটিন বর্ণমালা ব্যবহার করেন। বলা হয় যে এটাই ছিল গারো ভাষার বর্ণমালাগুলোকে রোমান হরফে লেখা একটা প্রথম অফিসিয়াল বলেন বা লেখার একটা ঘটনা ঘটে গেল বা একটা উদ্যোগ নেওয়া হলো, এভাবে বলা হয়। এরপরে দীর্ঘদিন চলে গেল, নানান রকম কাজ চলতে থাকলো ওই গারো ভাষা নিয়ে, লেখা, অনুসন্ধান, তর্ক বিতর্ক, আলাপ আলোচনা। কারোরা তখন বন জঙ্গলে থাকতো, তাদেরকে বিদেশিরা কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করলো। অনেকেই খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হলো, খ্রিস্টান হলো। আর এইভাবেই তাদের মধ্যে কিছুটা শিক্ষার আলো পৌঁছে গেল। পরবর্তীতে দেখা যায় যখন ব্রিটিশরা রাজত্ব শুরু করলো ওই ভারতে, তখন নানান রকম ঘটনা তো ঘটতে থাকে। এরই এক পর্যায়ে 1873 সালে ওই বর্তমান যে আসাম মেঘালয় বলা হয়, এই এলাকায় ব্রিটিশরা পুরো দমে তাদের শাসন কায়েম করতে সক্ষম হয় 1873 সালে। এর আগে ছিল নানান রকম যুদ্ধ, দ্বন্দ্ব, অনেক রকম কাহিনী ব্রিটিশদের সাথে। কিন্তু 1873 সালে তারা পুরো দমে এই ওই এলাকায় দক্ষিণ পূর্ব, উত্তর দক্ষিণ মানে বর্তমানে যেটাকে বলা হয় নর্থ ইস্ট ইন্ডিয়া, এই এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এবং তখন দেখা যায় যে ওই এলাকায় একটা ডায়ালেক্ট প্রচলিত, সেটা এই ডায়ালেক্টটাকে বলে আওয়ে। আওয়ে, এই আওয়ে ভাষায় ওখানে যারা গারোরা বসবাস করছিল ম্যাক্সিমামে এই আওয়ে ভাষায় কথা বলতো। এবং যারা এই ডায়ালেক্টে কথা বলতো, দেখা যায় যে তারা সবাই শিক্ষিত এবং তারা এই শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছে। এবং তারা ধীরে ধীরে চুরা নামে, এই যে বর্তমানে যে চুরা শহর, এই এলাকায় বসবাস করতে শুরু করে এবং কালক্রমে এই চুরা হয়ে যায় শিক্ষা, রাজনীতি এবং অর্থনৈতিক কার্যক্রমের একটা প্রাণকেন্দ্র এই চুরা। পরবর্তীতে এই যে এই এলাকায় যারা বসবাস করে, এদেরই ভাষায়, এদেরই ডায়ালেক্টে বা কথ্য ভাষায় লেখালেখির কাজগুলো হয়ে যায় শুরু হয় কালক্রমে। এটাকেই আজকাল বলা হচ্ছে মানুষজন আচিক। আচিক অনেকেই বলে আচিক একটা গারো ভাষা, এটাই মূল গারো ভাষা। আসলে এটা ঠিক না। আচিক এটাও একটা কথ্য ভাষা বা ডায়ালেক্ট, এটাও কোনো প্রতিষ্ঠিত গারো ভাষা না। তবে এই আওয়ে বা আওয়ে ভাষায় যে লেখালেখির কাজটা হয় এটা সত্য, এবং কালক্রমে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় এবং স্বীকৃত হয়ে যায়। বর্তমানে এটাকেই বলা হচ্ছে গারো ভাষার মূল ভাষা। আসলে এইরকমটা না। আসল কথা হলো গারো ভাষা সব মিলে গারোদের 13টা গোত্র আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আর মেঘালয়ে দেখা যায় 11টা বা 10টা এরকম আছে। তো আর খুঁজতে গিয়ে আমি গত বছরই একটা লেখা প্রস্তুত করতে গিয়ে দেখলাম প্রায় 19টা ডায়ালেক্ট আছে। এই 19টা ডায়ালেক্ট মানে 19টা গোত্রের গারো মানুষ আছে। এই সব মিলে হইল গারো ভাষা বা গারো জনগোষ্ঠী। আর এই যে আবেং, আত্তং, দুয়াল, চিবক, গারাগাঞ্জিং, এইরকম তো 13-14টা আছে। আর আমি যেটা দেখলাম সেটা 19টা না 18টা, কিন্তু ওইগুলোকে আমি ওইভাবে আনি নাই এই কারণেই যে কারণ এইগুলো নিয়ে কোথাও আলোচনা নেই, কিন্তু ওইগুলোকে ডায়ালেক্ট বা গোত্র হিসাবে বিভিন্ন জায়গায় লেখা আছে। তো এই জন্যে গারো ভাষার যে বর্তমান যে লেখ্যরূপ, এটাকে সবাই মেনে নিচ্ছে এবং এই ব্যাপারে কারো তেমন প্রশ্ন নেই। তবে বাংলাদেশে বর্তমানে
এইটা নিয়ে অনেক কথা হয় এবং ইদানিং দেখা যায় এই নেহু নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি গারো ফ্যাকাল্টি শুরু করার পরে এটার উপর এদের গবেষণা এবং নানান রকম কর্মতৎপরতার কারণে ওখানেও এই ডায়ালেক্ট গুলো নিয়ে অনেক কথা হচ্ছে, মানুষজন প্রশ্ন করছে, জানার চেষ্টা করছে। তবে এটা মানুষ জানার চেষ্টা করছে, এটা নিয়ে কোনো বিতর্ক না। মানে যেমন আবেং, আমি আবেং গারো, আমি আমি আমার আবেং ভাষাটাকে প্রতিষ্ঠা করার বা বেশি প্রিয় আমার কাছে মনে হচ্ছে আরেকজন গারারা ওইভাবে করছে, আর যারা ওই আত্মং তারাও ওইভাবে করছে, চিবক তারাও ওইভাবে করছে। তো এটা একদিকে ভালো যে সবাই তাদের নিজেদের ডায়ালেক্ট বা কথ্য ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তবে এই প্রত্যেকটা কথ্য ভাষারই ইতিহাস আছে। আর তবে আমি যেটা সংক্ষেপে বলতে চাই সেটা হলো যে গারো ভাষার 13টা গোত্র আছে। এই 13টা গোত্রের 13 রকমের ভাষা আছে এবং এইগুলোর মধ্যে লেখ্যরূপ হিসাবে প্রতিষ্ঠিত যেটাকে এখন আমরা বলি আচেক। এক সময় এটা পরিচিত ছিল আওয়ে নামে এবং এটা শুরু হয় 1873 সালের গোড়ার দিকে এবং এখনো এটার এই লেখ্যরূপটাই চলছে। পরবর্তীতে কিভাবে আমাদের গারো ভাষা উন্নতি লাভ করে সেটা আমি একটু বলার চেষ্টা করি। 1902 সালে ল্যাটিন বা রোমান হরফ গারো ভাষার বর্ণমালা হিসাবে একটা প্রতিষ্ঠা লাভ করে। এটার একটা ইতিহাস, নানান গল্প আছে, নানান ঘটনা আছে, নানান গবেষণা ধর্মী বক্তব্য আছে, সেগুলো নিয়ে আর বলার সুযোগ নেই। শুধু 1902 সালে ল্যাটিন বা রোমান হরফ গারো ভাষার বর্ণমালা হিসাবে প্রাথমিকভাবে প্রতিষ্ঠা লাভ করে এবং 1924 সালে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় গারো ভাষার বর্ণমালা বা লিপি হিসাবে। তবে এই সময়ে নানান গবেষণা, নানান আলাপ আলোচনার এক পর্যায়ে FQVXYZ এই 6টি বর্ণমালা বাদ দিয়ে বাকি 20টাকে গারোদের বর্ণমালা হিসাবে স্বীকৃতি পায় বা স্বীকৃতি লাভ করে এবং এইগুলো দিয়েই এখন বিশ্ববিদ্যালয়ে, প্রাইমারিতে, কলেজে পড়ানো হয়। আমি ধাপে ধাপে একটু বলার চেষ্টা করি। 1860 সালের দিকে গারো ভাষায় লেখালেখির কাজগুলো শুরু হয়। সেটা বিদেশিরা এবং যারা একটু গারোরা শিক্ষা লাভ করতেছিল তাদের মধ্যে লেখালেখির কাজ শুরু করে। তার মধ্যে দেখা যায় গারো বা বিদেশি যারা লিখতো ম্যাক্সিমাম প্রায় সবাই ওই ধর্মীয় বিষয়গুলোই লিখতো, ধর্মীয় গান, গল্প এগুলোই তারা লিখতো, কিন্তু গারো ভাষায় লিখতো এবং রোমান হরফে লিখতো। তো এর মধ্যে কিছু আপনার ওই বাংলা বর্ণমালায় লেখা শুরু হচ্ছিল কলকাতা ভিত্তিক বাঙালি পণ্ডিতজন বা শিক্ষিত মানুষ যারা, বিশেষ করে যারা ধর্ম প্রচার করতেন খ্রিস্টান ধর্ম, তাদের বদৌলতে বাংলায়ও কিছু লেখার প্রক্রিয়া চলছিল। এরই এক পর্যায়ে নানান রকম কার্যক্রম চলতে থাকে তখন গারো ভাষা নিয়ে গবেষণা, আলাপ আলোচনা, অনেক কিছু। তো এরই এক পর্যায়ে 1960 সালে অহমিয়া ভাষাকে আপনার ওই এলাকা মেঘালয়, বর্তমানে তো মেঘালয়, তখন তো আসাম ছিল, ওই আসামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা দেওয়ার একটা প্রক্রিয়া হয় এবং 1960 সালে তারা এই প্রক্রিয়াটা করে এবং এটা অবশ্য তখন গারো এবং খাসিয়া ছিল সংখ্যায় বেশি, কিন্তু তারপরেও ওই অসমীয়া ভাষা অফিসিয়াল ভাষা হিসাবে, যেহেতু তারা ওই রাষ্ট্রীয় পরিচালনার রাজনৈতিক ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় ছিল, তারা এটা করছিল অসমীয়া ভাষাকে স্টেট ল্যাঙ্গুয়েজ করার জন্য। এটাকে প্রতিবাদ জানায় খাসি এবং গারোরা। যা হোক, এটাতে অনেক আন্দোলন হয়, অনেক দুঃখজনক অনেক ঘটনাগুলো ঘটে। এর মধ্যে
1972 সালে যখন মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা হয়, তখন গারো এবং খাসিরা ক্ষমতায় আসে এবং প্রথম মুখ্যমন্ত্রী হয় ক্যাপ্টেন উইলিয়ামসন সাংমা, একজন গারো অবিসংবাদিত গারো নেতা। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলা হয় যে 40,000-এর উপরে গারো সৈন্য নিয়ে জাপানের দিকে অগ্রসর হচ্ছিল মিত্র বাহিনীর পক্ষে, এরকম বলা হয়। যাই হোক, ওনারই নেতৃত্বে, ওনারই রাজনৈতিক প্রজ্ঞায় 1972 সালে মেঘালয় রাজ্য প্রতিষ্ঠিত হয়। মেঘালয় রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পরে সঙ্গত কারণেই গারো এবং খাসি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। খাসিরা যেহেতু সংখ্যায় বেশি, খাসি ভাষা প্রথম এবং গারো ভাষা দ্বিতীয় স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এর আগে যা হচ্ছিল সেটা হলো 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় গারো ভাষাকে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনার উপযোগী একটি আধুনিক ভাষা হিসাবে স্বীকৃতি দেয় এবং 1947 সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ভারতের প্রধান ভাষাগুলোর একটি হিসাবে স্বীকৃতি দিয়ে 1969 সালে কলেজ পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর একটি বিষয় নিয়ে পড়াশোনা করার গারো ভাষাকে স্বীকৃতি দেয়। তারপরে 2005 সালে মেঘালয় রাজ্য ভাষা আইন তৈরি হয়। এই আইনে প্রাথমিক এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে গারো ভাষায় পড়াশোনার বিষয়গুলো বলা হয় এবং এর মধ্যে এখানে বলা হয় যে MIL মানে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা স্কুল পর্যায়ে একেবারে কম্পালসারি হিসাবে পড়াশোনা করতে হতো গারো ভাষা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। আর গারো স্কুলগুলোতে করলে তো এটা তো পুরাটাই গারো ভাষায় করতে হতো। আর নেহায়েতি যেগুলো ইংলিশ মিডিয়াম, সেখানে অন্ততপক্ষে গারো ভাষাকে একটা সাবজেক্ট হিসাবে গারো ভাষায় পড়তে হতো স্কুলে। আর কলেজে আপনার ওই কি বলে যে বিএ কলেজেও একই ছিল, কলেজেও গারো ভাষায় একটা সাবজেক্ট পড়তে হতো। আর বিএ অনার্সে ওখানেও গারো ভাষায় পড়তে হতো একটা সাবজেক্ট নিয়ে। এটা হলো ইংলিশ মিডিয়ামের কথাগুলো বলছে এবং উচ্চতর পর্যায়ে গিয়েও ওখানেও গারো ভাষায় পড়াশোনার একটা বিষয়গুলো ছিল। আর এখানে 1923 সালের কথা আবার আসি। কলকাতা বিশ্ববিদ্যালয় ওই ম্যাট্রিকুলেশন পর্যন্ত ছিল। 1947 সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ভারতের প্রধান ভাষা হিসাবে আপনার কলেজে এবং স্নাতকোত্তর পড়াশোনায় একটি বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ করে দিল। 2005 সালে রাজ্য ভাষা আইন তৈরি হলো। প্রাথমিক বিদ্যালয়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয়গুলো বাধ্যতামূলক হয়ে গেল এবং 1996 সালে তুরাই একটি ক্যাম্পাস উদ্বোধন করে নেহু নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি গারো ডিপার্টমেন্ট খোলা হয় এবং বলা হয় একমাত্র এবং প্রথম কোন বিশ্ববিদ্যালয় গারো ভাষার জন্য এটি একটি প্রথম গারো ডিপার্টমেন্ট, পৃথিবীতে দ্বিতীয় নাই এবং এটাই প্রথম। আর সর্বশেষ যেটা দেখা যায় গারো ভাষা সংক্রান্ত, 27 সেপ্টেম্বর 2018 মেঘালয় বিধানসভা ভারত সংবিধানের 8ম তফসিলে গারো ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করে। মানে এখন যা কিছু হয়েছে এইগুলো রাজ্য সরকারের তাদের রাজনৈতিক বা ক্ষমতা বলে রাষ্ট্রের বিধান মতে তারা পরিচালনা করে আসছিল, কিন্তু এখনো ভারত সংবিধানের যে কতগুলা ধারা বা তফসিল আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো 8ম তফসিল, যেখানে বিভিন্ন আদিবাসী ট্রাইবাল জনগোষ্ঠী ভাষা সংস্কৃতি ইত্যাদি নিয়ে কথা বলা আছে, তাদের অধিকার সংক্রান্ত স্বীকৃত আছে। তো অনেক গারো বা খাসিরা এখনো তো হয় নাই।
এবং এই স্বীকৃতি লাভের জন্য স্বীকৃতি আছে, কিন্তু সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করা হয় নাই। এই অন্তর্ভুক্তি লাভের জন্য তারা একটা বিল পাস করে। এখনো এটার কি হয়েছে সর্বশেষ আমরা জানি না, তবে সর্বসম্মতিক্রমে সংসদ সদস্যরা, রাজ্যসভা সংসদ সদস্যরা বিল পাস করেছে। এই আর এখন এই হইল গারো ভাষার মোটামুটি একটা চিত্র। এবং মেঘালয়ে দেখা যায় 2011 সালে জরিপ অনুযায়ী 9,36,496 জনসংখ্যা গারোদের মেঘালয়ে আছে। আর বাংলাদেশে বলা হয় 1,20,000 বা 1,30,000, অনেকেই বলে 1,50,000। তবে 1,20,000 বা 30-এর মধ্যেই এটাই হয়তো ঠিক হবে। আপনারা জানেন যে আমাদের আদিবাসীদের জনসংখ্যা জরিপ আদিবাসীদের বেলায় সবসময় সঠিক তথ্য আসে না। এটা আমরা বুঝতে পারি কারণ বাংলাদেশ ক্যাথলিক মন্ডলী যে তাদের জন্ম মৃত্যু প্রতিটা বিষয়ে তারা খুঁটিনাটি ইয়াতে হিসাবে রাখে। এটা একেবারেই খুব সঠিক তথ্য। এটা আমরা জানি, এটা 2006 সালের একটা তথ্যে আমরা ক্যাথলিক মন্ডলের একটা তথ্য দেখা যায়, শুধুমাত্র ক্যাথলিক জনসংখ্যা গারোরা আছে বাংলাদেশে 73,000। আর বাংলাদেশে আপনারা জানেন খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন ডিনোমিনেশনে বিভক্ত। তার মধ্যে প্রটেস্টান্ট গ্রুপের ব্যাপটিস্ট, চার্চ অফ ইংল্যান্ড, হালেলুয়া, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সহ আরো এরকম কয়েকটা আছে। তো সব মিলেই তো 1,20,000 বা 30, বা অনেকেই যেটা বলে 1,50,000, 1,50,000 হয়তো হবে না, ওই 30-এর মধ্যেই হয়তো হবে, এই আছে জনসংখ্যা। আর এখন আমাদের ভাষার অবস্থা কি, বাস্তব অবস্থা, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, ইন্ডিয়ার অবস্থা, ভারত ভূখণ্ডের অবস্থায় যদি আমরা বিচার করি, গারো ভাষা এনডেঞ্জার্ড না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে আমাদের গারো ভাষা অবশ্যই বিপদাপন্ন বা এনডেঞ্জার্ড। কারণ এই ভাষার কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এই ভাষা কোথাও কোনো অফিসে ব্যবহার করে না, আবার অফিস আদালতে ব্যবহার করে না, এবং রেডিও টেলিভিশনে কোনো প্রচার মাধ্যম নেই। এরকম ভাষার অবস্থা বা ভাষার শক্তিমত্তা বিচার বিশ্লেষণ করা সূচক আছে, সেইগুলো বিশ্লেষণ করে দেখা যায় আমাদের গারো ভাষা বিপদাপন্নের মধ্যে আছে। পৃথিবীতে প্রায় আপনার 7,000-এর উপরে ভাষা আছে, তার মধ্যে অর্ধেকেরও বেশি ভাষায় আদিবাসী জনগোষ্ঠী বা আদিবাসী সংস্কৃতি থেকে জাত ভাষা, এবং এর মধ্যে আপনার 600-এর উপরে ভাষা বিপদাপন্ন অবস্থায় আছে। না, 6,000-এর উপরে মনে হয়, হ্যাঁ 6,000-এর উপরে বিপদাপন্ন ভাষা, যেগুলো মরে যায় অবস্থা, এরকম অবস্থায় আছে। আপনারা একটু যদি কষ্ট করে আমাদের ওই আদিবাসী ভাষাবর্ষ উপলক্ষে জাতিসংঘ থেকে, বিশেষ করে ইউনেস্কো থেকে যে তথ্যগুলো প্রচার করা হচ্ছে, ওইগুলোতে এই সবগুলো তথ্য হবে। আমি হয়তো কিছু সংখ্যার এদিক সেদিক ভুল ত্রুটি হতে পারে, তবে ওই 7,000-এর উপরে বা 7,000-এর মধ্যে এটা ঠিক আছে। তারপরে আমাদের 5,000-এর মতো ভাষা সংস্কৃতি আদিবাসী ভাষা সংস্কৃতি থেকে জাত, এটাও ঠিক আছে। আবার অর্ধেকেরও বেশি ভাষা বিপদাপন্ন, এটাও মোটামুটি ঠিক আছে। তো এই হিসাবে আমাদের বাংলাদেশের ভাষা, কোন ভাষা বিপদাপন্ন নয় আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে আমি নিশ্চিত করে বলতে পারি আমরা 2010 সালের দিকে একটা ছোটখাটো কাজ করেছিলাম, সেখানে দেখা যায় গারো, কোচ এবং হাজং ভাষা একেবারেই 8-9-এর মধ্যে, 8 নাম্বার সিরিয়ালের মধ্যে ঢুকে গেছে, মানে শেষ অবস্থার মধ্যে জনসংখ্যার কারণে। দাদা জির কুং শাহ দাদা যেটা বলছিলেন, ওনাদের সব ঠিক আছে, কিন্তু জনসংখ্যাগত কারণে একটা বিপদের মধ্যে আছে। তো একইভাবে হাজং এবং কোচদেরও একই অবস্থা, এবং গারোদের হইলো জনসংখ্যার দিক থেকে কিছুটা নিরাপদে আছে, কিন্তু তারা নিজেরা গারো ভাষা ব্যবহার করে না। স্কুলে কলেজে বা তারা চাইলেই নিজেদের প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্ম প্রতিষ্ঠানে
এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের প্রতিষ্ঠানে নিজেরা গারো ভাষা ব্যবহার করতে পারতো, কিন্তু তারা করে না। এবং তারা অন্য ভাষায় কথা বলাকে গর্ববোধ করে। অনেকেই আহ, মানে পরিবারেও ছেলেমেয়েদের সাথে নিজেদের ভাষা ব্যবহার করে না। এটা আমাদের জন্য একটা বিপদের সম্ভাবনা ডেকে আনছে। আর এখন আরেকটা বিষয় যে আমরা এখন শিক্ষার উপর জোর দিচ্ছে। যে কোনো ভাষা বা যে কোনো সংস্কৃতির জন্য টিকে থাকা বা বেঁচে থাকার জন্য শিক্ষা একটি শক্তিশালী কার্যক্রম বা মাধ্যম। এই জন্যেই আমরা শিক্ষা মাতৃভাষায়, নিজস্ব ভাষায় শিক্ষাটাকে জোর দিচ্ছে। আমরা যেমন গারো ভাষার জন্য জোর দিচ্ছি, একইভাবে আমরা অন্য ভাষার জনগোষ্ঠীর মানুষ, আমাদের ভাই আদিবাসী বা আমাদের সংখ্যালঘু মানুষ যারা, সবার জন্য আমরা একই ভাবনাগুলো ভাবছি। আমরা দীর্ঘদিন ধরে এই গবেষণার কাজগুলো করছে, সরকারের সাথে লবি অ্যাডভোকেসির কাজগুলো করছে। এবং আমি প্রথমেই বলেছিলাম, আমাদের সরকারি পর্যায়ে কাজ করতে গিয়ে সরকারি মানুষজন, সরকারি বিশেষজ্ঞ পণ্ডিতদের দৃষ্টিভঙ্গি, অনেকের দৃষ্টিভঙ্গি, অনেকের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশাগুলো আমরা বুঝতে পারি। সবাই হয়তো সমান চায় না, সবার চাওয়াটা আমাদের জন্য মঙ্গলজনকও না, এবং সবাই আবার এমনও না যে আমাদের জন্য ভালো কিছু না, এমন না। সবাই, অনেক মানুষ আছেন যারা আমাদের ভাষা সংস্কৃতিকে যেমন ভাবে আমরা চাই ঠিক সেইভাবে ওনারাও বাঁচিয়ে রাখার জন্য চিন্তা করেন। তো আমাদের জন্য একটা ভরসার জায়গা হতে পারে এই মাতৃভাষা শিক্ষা উদ্যোগ। এবং আরেকটা হতে পারে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইউনেস্কো যে অফিস খুলেছে ঢাকায়, এটা আমাদের জন্য একটা ভরসার জায়গা হতে পারে। তবে এখন দেখার বিষয় সরকার এবং ইউনেস্কো আমাদের কিভাবে এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট করাবে, কাজ করার সুযোগ তৈরি করে দেবে, এটা একটা বিষয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি গারো ভাষায় আবার ফিরে আসি, সেটা হলো যে আহ আহ, আমাদের লোকেরা এখনো বুঝতে পারে না যে আমাদের নিজস্ব বর্ণমালা আছে। তারা এখনো বলে তাদের বর্ণমালা নাই। তার মানে তারা আমাদের ভাষা সংক্রান্ত তেমন খোঁজ খবর রাখেন না। আপনাদের অবগতির জন্য বলে রাখি, 1984 সালে আমাদের বাংলাদেশের বিশিষ্ট 3 পণ্ডিত আমাদের গারো ভাষার জন্য বর্ণমালা আবিষ্কার করেছিলেন। তাদের মধ্যে অন্যতম একজন প্রয়াত মার্টিন রেমা। তিনি একজন পাকিস্তান আমলে একজন টিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি ওই সরকারি চাকুরি ছেড়ে দিয়ে তিনি একটি মিশনারি হাই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এবং তিনি ওই বর্ণমালা তিনি পড়াইতে গিয়ে দেখেন যে গারোদের জন্য, গারো ছেলে মেয়েদের জন্য ভাষা না জানার কারণে কি সমস্যা হয়। এই উপলব্ধি থেকে তিনি আমাদের গারোদের জন্য একটা বর্ণমালা আবিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন। এবং আরেকজন আছেন বিশিষ্ট পণ্ডিত, উনিও মারা গেছেন, ডানিয়েল দুরাম। উনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি সুরকার, গীতিকার এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনিও বর্ণমালা আবিষ্কার করেছিলেন। এবং আরেকজন ছিলেন জন থুসিং। উনি রেডিও বাংলাদেশের বর্তমানে যে সালগেতাল প্রোগ্রাম আছে গারোদের জন্য, ওখানে অনেক প্রোগ্রাম, অনেক গল্প বলতেন গারো ভাষায়। উনিও বর্ণমালা আবিষ্কার করেছিলেন। উনিও মারা গেছেন। তো আমাদের ওই লেখা, ওই বর্ণমালাগুলো আমার কাছে আছে। আমি হয়তো কোনো এক সময় আমাদের এই যে মিডিয়া আছে ওইগুলাকে আমি এখানে পোস্ট করব। আর এই বর্ণমালাগুলো প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। কেন না পারার কারণ, যেহেতু আমাদের পাক ভারত উপমহাদেশে আপনারা ধরেন যে সেই 1788 সাল থেকেই গারো ভাষার জন্য রোমান হরফকে নিজস্ব বর্ণমালা করে গ্রহণ করা হয়েছে। তাহলে একই ভূখণ্ডে, একই দেশে, তখন তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান নামে কোনো দেশ ছিল না, পাক ভারত ছিল, একই টেরিটরি, একই ভূখণ্ড। তাহলে একই ভাষার দুইটা বর্ণমালা কি করে হয়? তো এই চিন্তা থেকেই হয়তো আমাদের বিজ্ঞজনেরা, পণ্ডিতেরা, স্কলাররা এই গারো ভাষার সেই আবিষ্কৃত, আমাদের সম্মানিত, পূজনীয়, সেই শ্রদ্ধেয় মহাপুরুষদের আবিষ্কৃত বর্ণমালাগুলো প্রতিষ্ঠা হতে পারে নাই।
আর আরেকটা সত্য ছিল যে অর্থনৈতিক অবস্থা এবং মানুষজনের নানান রকম সীমাবদ্ধতা ছিল, সে কারণে হয়তো এটা প্রতিষ্ঠিত হতে পারে না হওয়ার আহ, কোনো খারাপ কিছু হয়নি, আমরা ভালোই মনে করি। কারণ এটা হলে হয়তো আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়তাম। তো আমরা পরবর্তীতে বুঝতে পারি আমাদের নিজস্ব বর্ণমালা আছে, সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেটা দিয়েই এখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি। এখন আমরা কাজ করছি যাতে করে আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের নিজস্ব বর্ণমালা সম্পর্কে জ্ঞান পায় এবং পরিষ্কারভাবে বুঝতে পারে, আমরা নিজস্ব ভাষায় পড়ালেখা করতে পারি, যেটা বর্তমানে মেঘালয়ে নিজস্ব ভাষায় পড়ালেখা করে রাষ্ট্র পরিচালনা করছে, ব্যাংক পরিচালনা করছে, গবেষণা করছে। এবং আমি গত অক্টোবর মাসের একটা প্রোগ্রামে ছিলাম, পরিবেশের মতো একটা জটিল, যে ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া জলবায়ু পরিবর্তনের মতো একটা বিষয়গুলো নিয়ে গবেষণা করছে গারো ভাষায় এবং সাবলীল ভাবে উপস্থাপন করছে, এবং বিজ্ঞানের অনেক জটিল বিষয়গুলো গারো ভাষায় উপস্থাপন করা হচ্ছে। কাজেই এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলে আমাদের বাংলাদেশের তরুণ এবং শিশুদেরকে আমরা মোটিভেট করার চেষ্টা করছি। ইন্ডিয়ায় অলরেডি ইতিমধ্যে এই কাজগুলো হচ্ছে, তবে সে আমরা জানি নানান রকম সীমাবদ্ধতা আছে। সেটা সব ভাষা, মণিপুরি বলেন, খাসি বলেন, গারো বলেন, চাকমা বলেন, সবার জন্য এই সীমাবদ্ধতা আছে। এই জন্য আমরা একজোটে কাজ করছি, এবং এই কারণেই আমি প্রমোদকে নমস্কার জানাই এবং তাকে শ্রদ্ধা জানাই। এই উদ্যোগ যে এই কথা এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের বিষয়গুলো মানুষজনকে জানান দেওয়ার সুযোগটা পাচ্ছে। প্রমোদ, আপনাকে আবারও আবারও আবার অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাঁধনদা। শোনা যাচ্ছে তো না? জি। আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক তথ্যবহুল আলোচনা এবং অনেক না জানা কথা আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। আর আমাদেরও আগ্রহ ছিল যে এইগুলো যেন আজকে হয়তো সবাই এক বৈঠকে বা এক কিতে সেশনে হয়তো শেষ করা যাবে না। ওটা নিয়ে নিরন্তর আমাদের আলাপ চলবে। আরো অনেক চলবে। আমি আশা করছি যে আগামীতে এটা নিয়ে গারো ভাষা বা আমরা যেটা বলি যে আজিক ভাষা হিসেবে হয়তো পরিচয় বাংলাদেশে। তো এটা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। তো আমরা প্রায় ২ ঘন্টা হয়ে গেছে আমাদের আলোচনা অনুষ্ঠান। এর মধ্যে আমরা সবাইকে কি করছি, আমার কথা সবার কথা শোনা হয়ে গেছে। এখন আমরা ক্লোজিং রিমার্কে চলে যাব আরকি। আগামীতে ওইটা নিয়ে হয়তো আরো বিশেষ আলোচনা হবে। তো আমরা সবশেষে বা শেষের দিকে আমরা জির কুং শাহুদাও আসছেন। তো এখন আমরা আগামীতে হয়তো বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকেও এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আরো এটা বেগবান করবে আশা করি। এর মধ্যে অনেকেই প্রশ্ন আসতেছে যে আদিবাসী শব্দটাই বা আদিবাসীদেরকেই স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এই যে আমাদের একজন লুই সাংমা যেটা বলছেন যে বাংলাদেশের আদিবাসী অস্তিত্বই মহাসংকটে। হ্যাঁ, ওইটা নিয়ে আমরা বারবার বলছি। বাঁধনদাও এর আগের একটা সেশনে আমাদের যে মাসব্যাপী যে আলোচনা হয়েছিল ওইখানে এর আগেও আমাদের বাংলাদেশের বিভিন্ন ভাষা সাহিত্য নিয়ে আমরা ওইখানেও এই কথা বারবার আমরা উঠে আসছে যে আমাদের অস্তিত্বই যে এখানে সংকটে, সেখানে আমরা কিভাবে আমাদের এই ভাষা শিক্ষা বা কিভাবে চালিয়ে যাব। তো যাই হোক, আমাদের এটা সমান্তরালভাবে চলে যেতে আমাদের নিজেদের অস্তিত্বের সংকট বা অস্তিত্বের ওইটাও বজায় রাখতে হবে। পাশাপাশি আমাদের নিজেদের ভাষা, নিজেদের লিপি, বর্ণমালা যাদের আছে বা যে বর্ণমালায় লেখা হোক না কেন, ওইটাও আমরা চর্চা অব্যাহত থাকবো আরকি, আমি আশা করছি। আর এবারে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ আমাদের অনেক আলোচনা হয়ে গেছে। তো আগামীতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, আমি আবারও বলছি, আমাদের ভাষা এবং আমাদের বর্ণমালা, আমাদের জাতীয়তা, আমাদের পরিচয়, ওইগুলা নিয়ে কিন্তু আমাদের আরো খোলাখুলিভাবে আলোচনা করব। হয়তো এটা আমাদের নিজস্ব মতামত বা নিজস্ব ব্যক্তিগত মতামত হয়তো কারো হয়তো ধরেন মনোপুত নাও হতে পারে বা কারো হয়তো এই ধরনের ভাবনা নাও থাকে, কিন্তু আমরা একটু ভাবাটা শুরু করি। অন্তত চিন্তার রাজ্যে বা আমাদের চিন্তার ক্ষেত্রে এই প্রসঙ্গগুলো চলে আসে, ওইটুকুই বলে আর। তো ক্লোজিং রিমার্ক হিসাবে আমি জির কুং শাহু দাদার কাছে যাচ্ছি প্রথমে, যে আপনার শেষ বক্তব্য বা আজকে যারা আছেন সবাইকে আপনার কনক্লুশন বা উপসংহারটা একটু জানাবেন। আর তারপরে আবার বাঁধনদার কাছে গিয়ে আমরা শেষ করবো আর। আমি মনে করি যে যথেষ্ট এবং
ব্যাপক আলাপ আলোচনা আমাদের হয়েছে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আমার লাভ হয়েছে, অনেক কিছু আমার জানার পরিধি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। আশা করছি যে এই জাতীয় আলাপ আলোচনার আয়োজন আরো ভবিষ্যতে হবে এবং আরো বিজ্ঞ এবং বিশেষ করে যারা ভাষাবিদ এবং যারা পরিকল্পনা নেন, চিন্তা করেন, তাদেরকে আমরা হয়তো আমন্ত্রণ করতে পারি গেস্ট স্পিকার হিসেবে, বা তাদের কাছ থেকে আরো মূল্যবান, যেমন আমি আমার বোনদের বিষয়ে যে বিষয়টা আমি মোটেও আলাপ করিনি, সেটা হচ্ছে যে এই বর্তমান এই বিপন্ন অবস্থা থেকে উত্তরণের উপায়গুলো কি হওয়া উচিত, এই বিষয়গুলো আমি মোটে আলাপ করিনি। এবং সেই বিষয়গুলো হয়তোবা বিজ্ঞজনদের, প্রাজ্ঞদের কাছ থেকে আমরা হয়তো ভবিষ্যতে জানবার আমাদের, বিশেষ করে হামুন্দা, আপনি যদি সেরকম আয়োজন করেন আমাদের শোনার সুযোগ হবে। অবশ্যই। এই বলে ধন্যবাদ। ধন্যবাদ দাদা। রঞ্জিত দা। আজকের যে আলোচনা, এই আলোচনায় আমি নিজেদের জাতি গোষ্ঠী ব্যতীত, অর্থাৎ বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র আদিবাসী সম্প্রদায়, যাদেরকে সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বর্তমানে বলছেন, তো সেই সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের আমার বাদন দাদা, তারপরে আমার জির কুং শাহ দাদা, তো উনাদের কাছ থেকে যে মূল্যবান মতামত এবং পরামর্শ আলোচনাগুলো জানলাম, তাতে আমার জ্ঞানের পরিধি আরো বিস্তৃত হয়েছে। এবং আমি মনে করি এই আলোচনার মাধ্যমে আগামীতে আরো, এই যে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, সেই প্ল্যাটফর্মটিতে আরো অনেক বিজ্ঞ লোকেরা, অনেক ভাষা তাত্ত্বিক বা ভাষা নিয়ে যারা গবেষণা করছেন, কাজ করছেন, তারাও এগিয়ে আসবেন। এগিয়ে এলে নিশ্চয়ই এর একটি সুস্থ সমাধান, সুন্দর একটি সমাধান চলে আসবে, আমি আশা করছি। আর বাংলাদেশে বসবাসরত মণিপুরীরা, যাদের আমরা অনেকে অনেক সময় নিজেদের মধ্যে যখন মণিপুরী বা মেইতেই হিসেবে আমরা নিজেরা যখন নিজেদের মধ্যে বলি, তখন মণিপুরীদের যে বর্তমানে ভাষা এবং শিক্ষা, বর্ণমালা, ভাষা, বর্ণ, জাতীয়তার যে সংকট, সেই সংকটগুলো ধীরে ধীরে একটা সমাধানের পথে এগিয়ে যাবে। এবং যেহেতু বর্তমান সরকারও এই ব্যাপারে তৎপর রয়েছেন, আমি আশা করি অবশ্যই পরবর্তী যে সেশন আসবে, সেই সেশনে আরো বিজ্ঞজনেরা উপস্থিত হলে সেখান থেকে আরো সুন্দর কোনো জিনিস, সুন্দর কোনো সম্ভাবনা, সুন্দর কোনো একটি প্রস্তাবনা অবশ্যই চলে আসবে আমাদের জাতির কল্যাণে, আমাদের ক্ষুদ্র আদিবাসী যারা বাংলাদেশে বসবাস করছি তাদের কল্যাণে অবশ্যই সেগুলো একটা পাথেয় হবে, সেই আশা ব্যক্ত করছি। এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের এই আয়োজনের জন্য প্রমোদকে, আর পাশাপাশি যারা দেখছেন, আমাদের যারা দেখছেন, শুনছেন, তাদের সবাইকেও আমি সালাম এবং আদাব, নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ। ওকে, আবারও ধন্যবাদ। না, আসলে আমি আবারও বলছি যে এটা আমার একা বা ২-১ জনের উদ্যোগ না, এটা সমষ্টি একটা উদ্যোগ। আমাদের এর মধ্যে আমরা অনেকের সাথে আমার আলোচনা হয়েছে, অনেকে আলোচনায় অংশগ্রহণ করবেন আগামীতে, এবং আলোচনার পাশাপাশি আমরা আগামীতে চেষ্টা করব যে ইন পারসন, একবার হয়তো সিলেটে, একবার হয়তো ঢাকায়, একবার হয়তো চিটাগাংয়ে, একবার হয়তো ময়মনসিংহে, এইভাবে করে বিভিন্ন জায়গায়, এমনি সরকারি উদ্যোগ তো থাকবেই। পাশাপাশি আমাদের মধ্যে নিজেদের মধ্যেও একটা যোগাযোগটা, সেটা ভাষার মানে একদম ফেব্রুয়ারি দিয়ে হতে হবে বা ডিসেম্বরে হতে হবে, আগস্টে হতে হবে, এরকম না। যার সুবিধা মতো বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, বিভিন্ন আমরা যেটা বলি যে প্রাতিষ্ঠানিকভাবে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা, বোঝাপড়াটা দরকার। সরকার তো করবে সরকারের দিক থেকে, কিন্তু আমাদের নিজেদের মধ্যে এই যে এক্সপেরিয়েন্স শেয়ারটা, ওইটা কিন্তু আমাদের মধ্যে চালু রাখতে হবে। যেটা বাঁধনদা যেটা বলেন যে শিলং, মানে যে নেহুতে বা আপনার মেঘালয় যে পর্যায়গুলো কাজগুলো হচ্ছে, শুধু মেঘালয় না, আমাদের মণিপুরিতেও হচ্ছে। এই যে নিজেদের মধ্যে ওরা রিজিওনাল পোয়েটস মিট বা রিজিওনাল, আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন লেখকদের সংগঠন আছে, ওনারা মিলিয়ে মাঝে মধ্যে নিজেদের অনুষ্ঠান করে, ওইখানে মণিপুরি, গারো বলেন বা আপনার ত্রিপুরী বা ককবরক যেটা বলি, তো সব ভাষাগুলার রিপ্রেজেন্ট ১ জন ২ জন করে থাকেন।
তো এইভাবে নিজেদের মধ্যে যদি আমাদের পরিচয় এবং নিজেদের মধ্যে নিজেদের ভাষার পাশাপাশি আমরা বাংলাদেশে লিঙ্গ ফ্রাঙ্কা, ইন্ডিয়াতে হয়তো ওরা ইংরেজি ব্যবহার করছে, আমরা বাংলাদেশে আমরা বাংলাই ব্যবহার করলাম আমাদের লিঙ্গ ফ্রাঙ্কা বা নিজেদের মধ্যে কি করে। কিন্তু পাশাপাশি আমাদের স্ব ভাষার কথাগুলো আমরা পারবো আরকি। তো যাই হোক, এবার বাঁধনদা আপনার একদম শেষ মন্তব্য বা দর্শকদের এবং যারা আগ্রহে ভরে শুনছেন এতক্ষণ বা আগামীতে যারা শুনবেন তাদের কাছেও যদি কিছু বলেন। হ্যাঁ, বাঁধনদা। প্রথমত আবারও আমাদের প্রমোদকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের মস্ত জির কুং দাদাকে ধন্যবাদ, রঞ্জিত দাদাকে ধন্যবাদ শোনার জন্য এবং কথা বলার জন্য। আমি আলোকিত হয়েছে আপনাদের কথা শুনে, অনেক কিছু শেখার সুযোগ হয়েছে এবং সবার উপরে আমাদের কথাগুলো যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে শুনেছেন, দেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি একটু আগে আমার এক ছোট ভাই লুই, সে ফ্রান্সে থাকেন, ওনার প্রশ্ন আমি দেখতেছিলাম। তো ওনার প্রশ্নের উত্তরটা এখন হয়তো দেওয়া যাবে না, দেওয়া যেত, সময়ের জন্য দেব না, কোনো এক সময় ওইটা আলোচনা প্রসঙ্গে হয়তো আসবে। তো আমি একটু যাওয়ার আগে আমাদের মধ্যে কি রকম হয় আমি একটা বই দেখাই। আপনারা দেখেন, এই যে বাংলাদেশ একটা বই আছে, এটা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ। তো এখানে আমাদের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের বিষয়গুলো বলা আছে। বাঁধনদা একটু উঁচু করে ধরবেন, একটু উঁচু করে ধরেন, তাহলে আমরা হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে গারোদের ব্যাপারে বলা আছে, গারোরা কয়েকটা জাতি। আমি মজা করে বলি, না জানলে যা হয় আর কি, না জানা থাকলে। গারো, মান্দি, আরেকটা হচ্ছে আচিক। এই তিনটা হলো আলাদা আলাদা জাতি। তারা কোথায় বাস করে? ময়মনসিংহে বাস করে। আসলে তো জিনিসটা তো এইরকম না। মানে গারো এটা হলো জাতি, আর আচিক সাধারণত মেঘালয়ের গারোরা যখন নিজেদের মধ্যে কথাবার্তা হয় তখন ওরা আচিক স্বতঃস্ফূর্ত ভাবে মন থেকেই চলে আসে, আচিক বলে নিজেদের। আবার বাংলাদেশের গারোরা যখন নিজেদের মধ্যে কথাবার্তা হয় এমনি খোলামেলা ভাবে, তখন এটা ভেতর থেকে এমনিতেই চলে আসে মান্দি। এটা কোনো জাতীয় পরিচয় না, কিন্তু এটা মানুষের মন থেকে চলে আসে। এইটা এখন এমন হয়ে গেছে যে অনেকের কাছে এইগুলো এক একটা জাতি না। এই জন্যে আমাদের অনেক রকমের কাজ করার বিষয় আছে, সুযোগ আছে। মানে এই যে যারা এইভাবে লিখলো তাদেরকে আমি দোষ দেওয়ার জন্য বলছি না, তারা এটা এই সেই করছে এটা আমি বলছি না, কিন্তু আমি এইভাবে দেখছি আমরা নিজেরাও তো আসলে সঠিকভাবে কাজ করি না। আমাদের কাজ করার সুযোগ ছিল, যোগ্যতা ছিল, ক্ষমতা ছিল অনেকের, কিন্তু আমরা করি না। যে কারণে হইলো যারা ওই কাজ করতে চায় তারা অনেক সময় বুঝতে পারে না, এইভাবে করে ফেলে, যাতে হইলো একটা জাতি তিনটা হয়ে যায়, গারো, মান্দি, আচিক। তো আচিক যারা সাধারণত পাহাড়ে থাকে, ওরা এটা যেমন আপনার ওই ব্রিটিশদের 1935 সালের ভারত আইনের, ব্রিটিশ সরকারের যে আইন, ওখানেও দেখবেন যে হিল পিপল শব্দগুলো আছে। তো এই বিষয়গুলো আছে, কিন্তু সমস্যা হইলো যে এখন নতুন নতুন মানুষজন কাজ করে, তারা খুব বেশি ঘাটাঘাটি করে না করে হুটহাট করে লিখে দেয়, এগুলো সমস্যা। তো আপনারা ওই যে আমাদের পাঠ্যপুস্তক তৈরির আগে আমরা যখন কাজ করব, তখন আমরা দেখছি আমাদের পাঠ্যপুস্তকগুলো কি, আমাদের আদিবাসীদের মধ্যে ব্যাপারে বলা আছে এরা দুনিয়া এমন কিছু নাই, লোহা আর কি জানি, লোহা ছাড়া আর কোনো কিছু নাই, তারা খায় না। আমরা এখন দেখেন কি অবস্থা, লোহা ছাড়া আমরা সব খাই। এইগুলো কেন? এই যে দাদা একটু আগে বললেন ওইটা নিয়ে আমি কিন্তু একটা জায়গায় উত্তরে দিচ্ছি, খুব কঠিন উত্তর দিয়ে দিচ্ছি, যে এই যে পোশাক আশাক সম্পর্কে, মণিপুরি পোশাক সম্পর্কে একটা বড় একটা অনুষ্ঠানে, ওখানে অনেক ওই গবেষক যারা ছিল সরকারি প্রধান, ওখানে কঠিন একটা জবাব দিয়ে দিচ্ছে। তো পাঠ্যপুস্তকের মতো আপনারা কেন লিখতে যান? আমাদের কেন নিয়োগ করেন না? আমাদের লোকেরা কাজ করবে এগুলা, আপনারা নিজেরা একবারে এইগুলা করেন, আপনারা গালি খাবেন না তো আপনাকে মানুষজন সালাম করবে না তো।
এইভাবে আমি বলছি। তো যাই হোক না কেন দাদা, আমি যেটা বলতে চাই, আমাদের আসলে কাজ করতে হবে। এই জন্য আবারও প্রমুখকে অনেক ধন্যবাদ ওই যে এই উদ্যোগটা নেওয়ার জন্য। আর আমাদের বিষয়টা তো আমি আগেও বলছি, প্রথম যখন আমরা চিন্তা করছিলাম, আমাদের যেখানে দাঁড়িয়ে থাকার জায়গা নাই, আমাদের বাড়িঘর ভেঙে দেয়, বাগান বাগিচা নষ্ট করে দেয়, আমাদের খাওয়া খাদ্যের যেখানে আমরা চাষাবাদ করি ওইগুলো কেটে ফেলে, ধ্বংস করে, নষ্ট করে। তো ভাষার এই সাহিত্য নিয়ে আমরা কখন চিন্তা করব? এই বিষয়টা কিন্তু মৌলিক। আমি আজকে আবারও শেষে এসে এই কথাটাই আবারও বলছি। যখন আমি একই সাথে আবার বলছিলাম এটা, একে স্যার আমরা খুব সুন্দর করে বলছিলেন, আমি নাকি সমাধানের রাস্তাও দেখাই দিচ্ছি যে হুম, সেটা কি, যে আমরা এখানে সাহিত্য রচনা করতে পারি। হ্যাঁ, সত্যিই তাই। আসলে আমাদের এই যে সুখ দুঃখ জটিলতা, জমি সংক্রান্ত সমস্যা, বিদ্যা শিক্ষা সংক্রান্ত সমস্যা, এইগুলো নিয়েও আমরা সাহিত্য রচনা করতে পারি, কবিতা লিখতে পারি, নিজের ভাষায় গল্প লিখতে পারি। তো এই যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে চেতনা বোধ গুলো জাগ্রত হওয়ার সুযোগ তৈরি করেছে, এই জন্য আপনারা যারা আজকে এখন উপস্থিত আছেন আপনাদের প্রতি আমার সালাম নমস্কার। তোমাদের প্রতি আবারও সালাম নমস্কার। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ, শুভ দিন। অনেক, অনেক ধন্যবাদ দাদা। না আমরা একদম আজকে অনুষ্ঠান আমরা শেষ করব। কারণ আমি আর কথা বাড়াবো না। প্রায় ২ ঘন্টা ২১ মিনিট। তো আমি কথা না বাড়িয়ে আগামী পর্বে, এটা হলো ১ম পর্ব, বর্ণমালা, ভাষা, জাতীয়তা ও পরিচয়। বাংলাদেশের বিভিন্ন যে বর্ণমালা, তারপরে ভাষা, তারপরে অক্ষর, আমরা যেটা বলি লিপি, হ্যাঁ? ওইগুলা নিয়ে আমরা একটু আলাপ করব। শুধুমাত্র পরিচয় বা তার ওই শুধুমাত্র ডেসক্রিপশন বা বর্ণনামূলক না, ওইটার সাথে কিছুটা বিতর্ক জড়িয়ে আছে, প্রত্যেকটার সাথে কিছু ইস্যু জড়িত আছে। তো ওইগুলো নিয়েও আমরা খোলামেলা আলাপ করার চেষ্টা করব আগামীতে। তো এই বলে, এবং যারা শুনছেন এবং যারা মন্তব্য করে, দীর্ঘ মন্তব্য করে, অনেকে দীর্ঘ মন্তব্য করেছেন, তাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা। এবং আগামীতে আপনারা সবাই আবার আমাদের এই অনুষ্ঠানগুলা বা আমাদের এই যে অনলাইন প্রোগ্রামগুলা শুনবেন এবং পাশাপাশি আপনারা শেয়ার করবেন। আর মাঝে মধ্যেই আমরা চেষ্টা করব যে বাংলাদেশে এখন সম্ভব না হয়তো কি কারণে অনলাইনে না, একদম সরাসরি সশরীরে দেখা সাক্ষাৎ করার আমরা হয়তো আগামীতে ব্যবস্থা করার, বা ওইটা নিয়ে আমরা এখনো কথা চালাচ্ছি, কিন্তু হয়তো হবে। আনুষ্ঠানিক আ ঘরোয়াভাবে হোক অথবা কিছুটা প্রাতিষ্ঠানিকভাবে হোক বা ফরমাল ভাবে হোক, আনুষ্ঠানিকভাবে হোক, আমরা বসার একটা চেষ্টা করব। এনজিও বা আমরা জানি যে উন্নয়ন সংস্থা থেকে এবং বিভিন্ন কি থেকে হচ্ছে, ওইটা ছাড়াও আমরা একদম নাগরিক বা আমরা যেটা বলি যে নিজেদের মধ্যে, হ্যাঁ? নিজেদের মধ্যে ওইগুলা নিয়ে কিছু আলাপ আলোচনা শুরু করতে হবে। আমাদের এমনি অধিকার নিয়ে তো আছেই, পাশাপাশি আমাদের ভাষাও একটা অধিকার। নিজেদের ভাষা একদম কৃতি নিয়ে আসাটা, নিজেদের বর্ণমালা শেখাও একটা অধিকার। হয়তো আহিবাম রঞ্জিতা যেটা বলছেন যে আমাদের অনেকেই উৎসাহ হারিয়ে ফেলছে। যে উৎসাহ হারিয়ে ফেলার পেছনে কিন্তু আমাদেরও দায় আছে। হ্যাঁ? তো যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং সবাইকে পরবর্তী পর্বে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি সবাইকে। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার। নমস্কার। নমস্কার।